চেক করো আমার সাউন্ড ঠিক আছে, কথা ঠিক আছে আমার? হুম, চলো। আজকে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্লাস। তো যাই হোক, আমি একবার সিলেবাসটা একবার দেখাই। যে সাবজেক্টের নাম হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। তো তোমাদের অ্যানালগ পার্টে শুধুমাত্র একটাই ছোট্ট একটা পোর্শন আছে, ইউনিট ওয়ান। ওকে, ইউনিট ওয়ানটা কিন্তু অ্যানালগ পোর্শন থেকে আছে। আর ডিজিটাল পোর্শন থেকে বাকি সবগুলোই অলমোস্ট ডিজিটাল পোর্শন থেকে। লাস্টের দিকে একটা ইউনিট রয়েছে, ইউনিট ফোর, সেটা কিছুটা ডিজিটাল কিছুটা অ্যানালগের কম্বিনেশন বা মিক্সচার। ওকে, তো আমরা ফার্স্টে ডিজিটাল পার্টটা কভার করি। আর এই ইউনিট ওয়ানের জন্য আমি 3টে লেকচার শেয়ার করব। সেই 3টে লেকচার সবাই একটু অ্যানালগ পার্টটা সবাই একটু দেখে নেবে। ওটা অভিষেক স্যারের ক্লাস আছে, ওই ক্লাসটা আমি একটু শেয়ার করব, সবাই একটু অ্যানালগ পার্টটা কভার করে নেবে। ইউনিট ওয়ানটা ঠিক আছে, ক্লাসরুমে শেয়ার করব আমি লেকচার ভিডিও, তার সাথে লার্নিং মেটেরিয়াল। আর আশা করি বুঝতে পারবে, কারণ এই পার্টটা কিন্তু আমার পার্ট নয়। হ্যাঁ, কারণ এটা ইলেকট্রনিক্স যারা পড়ায় বেসিক্যালি, তারা অ্যানালগ ইলেকট্রনিক্সটা আরো ভালো করে তারা বলতে পারবে বা বোঝাতে পারবে। তো তার জন্য এটাকে আমি ট্রাই করি না, এটাকে আমি পড়াইও না, এই ডিফারেন্ট ক্লাসেস অফ অ্যাম্প্লিফায়ার অ্যানালগ ইলেকট্রনিক্সের কনসেপ্ট। তো আমি তোমাদের ইউনিট টু আর ইউনিট থ্রিটা পড়াবো। ইউনিট ফোরটাও আমি মানে অ্যাকর্ডিং টু দ্য আমি সেটাও কিন্তু একটা লেকচার ভিডিও শেয়ার করবো অভিষেক স্যারের। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যাই হোক, তো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সটা আমরা স্টার্ট করব আজকে। আজকে প্রথম দিকে যে কনসেপ্টগুলো আছে সেটা আমরা অলরেডি সবাই সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছি। যেমন বাইনারি নাম্বার সিস্টেম, বুলিয়ান অ্যালজাবরা, তাই না? বিসিডি অ্যাসকি, ইবিসিডিআইসি, গ্রে কোড, দেয়ার কনভার্সন। আমরা বিসিডি, গ্রে কোড, অ্যাসকি, বিসিডিআইসি কোডগুলো বা তাদের কনভার্সন কিন্তু আমরা পড়েছি। সেকেন্ড সেমিস্টারে আমরা বুলিয়ান অ্যালজাবরা খুব ভালোভাবে পড়ে এসেছি। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট মেথড আমরা পড়েছি। বাইনারি অ্যারিথমেটিক, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আমরা পড়েছি। আর বুলিয়ান অ্যালজাবরা দিয়ে কিছু রিক্যাপচুলেশন, কিছু কনসেপ্ট, প্রিভিয়াস কিছু কনসেপ্ট আমরা এটাও পড়েছি, আমরা আবার পড়বো। রিপ্রেজেন্টেশন ইন এসওপি, সাম অফ প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট অফ সাম, ফর্ম, মিনিমাইজেশন অফ লজিক এক্সপ্রেশন বাই অ্যালজেব্রিক মেথড, এগুলো আমরা আস্তে আস্তে আমরা পড়বো। ওকে, তো ইউনিট টুটা বেসিক্যালি শুধুমাত্র এটার উপরে, যে ইউনিট টুটা কিন্তু নয়, অ্যাকচুয়ালি ইউনিট টুটা স্টার্ট হচ্ছে আমার এই কম্বিনেশনাল সার্কিট থেকে, যেখানে অ্যাডার, সাবট্রাক্টর, হাফ অ্যাডার, ফুল অ্যাডার বা হাফ ফুল সাবট্রাক্টর, এনকোডার, ডিকোডার, কম্প্যারেটর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, প্যারিটি জেনারেটর, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কম্বিনেশনাল সার্কিটের পার্ট। আমরা আসবো। তো আমি আজকে, আমাদের তো এই যে কম্বিনেশনাল সার্কিট পড়তে গেলে তো আমাদের বেসিক যেটা কনসেপ্ট দরকার লাগে সেটা হচ্ছে লজিক গেটস এর কনসেপ্ট লাগে, নাম্বার সিস্টেমের কনসেপ্ট লাগে, ডিফারেন্ট কোডিং সিস্টেমের কনসেপ্ট লাগে। তো সেগুলো তো আমরা সব পড়েছি, বা আমরা কিছু কিছু করে এখানে রিক্যাপও করব। যে কনসেপ্টগুলো আমাদের খুব বেশি দরকার, তো সেই কনসেপ্টগুলোকে কিন্তু আমরা এখানে রিক্যাপচুলেট করব, সেই কনসেপ্টগুলো আমরা পড়বো। ওকে, তারপরে তো বুলিয়ান অ্যালজাবরাতে আসবো, ডিমর্গানস থিওরেমে আসবো, সেই সমস্ত কাজগুলো আমরা আস্তে আস্তে করতে থাকি। তো আগে আমরা প্রথমে আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসের মধ্যে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্স, তার বেসিক কিছু ইন্ট্রোডাকশন নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, চলো যাওয়া যাক। তারপরে আমরা লজিক গেটসে ঢুকবো আজকে। আর ইন দ্য মিন টাইম, যদি কোডগুলো আমাদের অনেকের হয়তো ভুলে গেছি বা অনেকের কোডগুলো মনে আছে, তো সে নিয়ে কোনো সমস্যা নেই, আমরা হয়তো এটাকে আরেকবার রিক্যাপ করবো, বা তোমরা যদি একটু রিক্যাপ করে থাকো, বা যারা অলরেডি থার্ড সেমিস্টারে আমার ব্যাচে ছিলে তারা অলরেডি সবাই কিন্তু এই কনসেপ্টগুলো সবাই জানো আশা করি, বা সেকেন্ড সেমিস্টার যারা পড়েছো তারা তো আরো ভালো করে কনসেপ্টগুলো জানো। ওকে, যাই হোক, তো চলো আমরা সবকিছুই আমরা পড়বো, নতুন করে পড়বো, আমার কাছে পড়েছো বা পড়োনি সেটা কোনো ফ্যাক্টর না। আমরা এখানে কনসেপ্টগুলো নতুন করে আবার সবগুলোই ডিসকাশন করব। কিন্তু যারা আগে একবার পড়ে এসছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা পড়তে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, চলো। আজকে আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য ডিজিটাল ইলেকট্রনিক্স। তো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছি, যদি আমরা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা ফার্স্ট আমাদেরকে জানা দরকার। ওকে, তার জন্য আমার ফার্স্ট টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য ডিজিটাল ইলেকট্রনিক্স। এ সম্বন্ধে একটু ভালো করে জানবো, তারপরে আমরা কোর কনসেপ্টে ঢুকবো, আস্তে আস্তে টপিকে ঢুকবো। ওকে, ডিজিটাল ইলেকট্রনিক্স কি, কেন কাজে লাগে, ডিজিটাল ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন কোথায়, সেই সমস্তগুলো জানি একটু, তারপরে যাব, তারপরে মেন কনসেপ্টে যাব। খুব ভালো করে বুঝবে, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ওকে, ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্টটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, বা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। খুব ইজি সাবজেক্ট, অনেক কিছু মনে রাখতে হবে কিন্তু খুব ইজি। ওকে, আর তার সাথে সাথে হচ্ছে যে এই সাবজেক্টটা কিন্তু সব থেকে বেশি মার্কস তোলা যায় ডিজিটাল ইলেকট্রনিক্স। অবশ্যই অ্যানালগ পার্টটা আছে,
অ্যানালগ পার্টটা কিন্তু পড়তে হবে, এর সাথে সাথেই পড়তে হবে। কারণ সবটা যে ডিজিটাল পার্ট পড়ে আমি পরীক্ষা দিতে যাব তার করলে কিন্তু হবে না। ডিজিটাল পার্ট যেমন পড়তে হবে, অ্যানালগ পার্টটাও কিন্তু পড়তে হবে। ওকে, সমানভাবে গুরুত্বপূর্ণ দুটো পার্টই, কিন্তু কোশ্চেন বেশি আসে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট থেকে। ওকে, তো যাই হোক, আমরা সবাই এই সাবজেক্টটাকে আমরা জানি যে এই সাবজেক্টটা বেসিক্যালি ইলেকট্রনিক্সের একটা সাবজেক্ট। তো ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সের একটা ব্রাঞ্চ বলতে পারো। তো যেখানে যে সাবজেক্টটার মধ্যে আহ, যে সিগন্যালটাকে নিয়ে বেসিক্যালি ডিল করা হয় বা যে সিগন্যালটাকে নিয়ে প্রসেসিং করা হয়, অর্থাৎ আমরা মেনলি ডিজিটাল ইলেকট্রনিক সাবজেক্টে যে সিগন্যালটাকে নিয়ে আমরা ডিল করব বা যে সিগন্যালটাকে নিয়ে আমরা প্রসেসিং করব, সেই সিগন্যালটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ওকে, তাহলে আমরা ডিলিং অ্যান্ড প্রসেসিং উইথ দ্য ডিজিটাল সিগন্যাল। তো জানতে হবে যে ডিজিটাল সিগন্যাল কেমন কেমন দেখতে হয় ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যাল বেসিক্যালি তার যে নেচারটা সেটা হচ্ছে ডিসক্রিট একটা সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল কিন্তু বেসিক্যালি একটা ডিসক্রিট একটা সিগন্যাল। ডিসক্রিট সিগন্যাল মানে তার বেসিক্যালি দুটো লেভেল থাকে, একটা হচ্ছে জিরো লেভেল, একটা হচ্ছে ওয়ান লেভেল। ওকে, মানে আমরা এই ডিসক্রিট সিগন্যালটাকে টিপিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিছু বাইনারি নাম্বার দিয়ে, আর সেই বাইনারি নাম্বারটা হচ্ছে আমার জিরো অ্যান্ড ওয়ান্স। ওকে, তো তাকে আমরা বলছি ডিজিটাল সিগন্যাল। অর্থাৎ আমার এই বাইনারি ডিজিট বা বিটস, এটা বাইনারি ডিজিট বলা হয় জিরো ওয়ানকে, বা বিটস বলা হয়, তাহলে এরাই কিন্তু অ্যাকচুয়ালি ফর্ম করে একটা বেসিক ডিজিটাল সিস্টেমকে। আর আমরা মানে ভ্যারাইটি অফ ডিভাইসে আমরা এই ডিজিটাল সিস্টেমকে আমরা ভ্যারাইটি অফ ডিভাইসে ব্যবহার করতে পারি। যেমন ধরুন কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন, ডিজিটাল সার্কিট, সমস্ত জায়গাতে কিন্তু ডিজিটাল সিস্টেমে কিন্তু অ্যাপ্লিকেশন আছে। সেই কনসেপ্টটা আমরা আসবো। তো দ্যাট ইজ আ ডিজিটাল সিগন্যাল। এর কিন্তু নেচারটা হচ্ছে ডিসক্রিট নেচার। আর যাকে আমরা অ্যানালগ সিগন্যাল বলি তার নেচারটা হচ্ছে কন্টিনিউয়াস একটা সিগন্যাল। ওকে, তার নেচারটা হচ্ছে কন্টিনিউয়াস নেচার। যদি আমরা এরকম ভাবে একটু দেখানোর চেষ্টা করি, দ্যাট ইজ অ্যানালগ সিগন্যাল, তাই না? সাইন ওয়েভ, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর যদি আমরা ডিজিটাল সিগন্যাল যদি দেখানোর চেষ্টা করি, তাহলে ডিজিটাল সিগন্যালটাকে আমরা এরকম ভাবে দেখাতে পারি, এরকম ভাবে আমরা দেখাতে পারি ডিজিটাল সিগন্যালটাকে। ওকে, দ্যাট ইজ আ ডিসক্রিট। ডিসক্রিট কেন বলছি ইন দ্য সেন্স, না এই লেভেলটা হচ্ছে ওয়ান এর লেভেল, আর এই লেভেলটা হচ্ছে আমার জিরো লেভেল। ওকে, আমি যদি আরেকটু এলাবোরেট করে বলার চেষ্টা করি, আমি ধরুন মাঝখানে ওই দাগটা দিচ্ছি না, আমি এরকম ভাবে একটা ডিজিটাল সিগন্যালকে এক্সপ্রেস করছি। আমার হয়তো এঁকে বেঁকে যাচ্ছে, কিন্তু আমরা ফর্মটা বুঝতে পারছি যে কিরকম ভাবে ডিজিটাল সিগন্যালটাকে আমরা ড্র করব। ওকে, তো এখানে মেনলি এটাকে তোমার লেভেল বলা হয়। হ্যাঁ, এটাকে লেভেল বলা হয়। এই লেভেলটাকে বলা হয়, এটা হচ্ছে লো লেভেল, মানে এর ভ্যালুটা হচ্ছে জিরো। আর এটা হচ্ছে হাই লেভেল, এর ভ্যালুটা হচ্ছে ওয়ান। তাহলে লেভেলের উপরে আমরা এটাকে মানে লেভেল ট্রিগারিং কনসেপ্টটা পরে আসবো। আর এটাকে বলা হয় এজ। এটা হচ্ছে রাইজিং এজ। রাইজিং এজ মানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে ওয়ান। আর এই এজটাকে বলা হয় ফলিং এজ। দেখো নিচের দিকে নামছে, ফলিং এজ, এটাকে বলা হয় জিরো। ওকে, তো দ্যাট ইজ কল্ড ডিজিটাল সিগন্যাল। এর নেচারটা হচ্ছে কিন্তু ডিসক্রিট নেচার। ওকে, নেচারটা কিন্তু হচ্ছে ডিসক্রিট নেচার। তাহলে দেখো আমি একটা ভ্যালু হচ্ছে জিরো, একটা ভ্যালু হচ্ছে ওয়ান, তার জন্য এই ডিসক্রিট সিগন্যালটাকে আমার বাইনারি ডিজিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট ইজ আ জিরো অ্যান্ড ওয়ান। ওকে, আমরা আসবো ডিফারেন্সিয়েট করবো অ্যানালগ সিগন্যাল ভার্সেস ডিজিটাল সিগন্যাল, তার কনসেপ্টটা আমরা ডিসক্রাইব করবো, ডিটেলসে আসবো। এবার এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স, এই ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু কম্পোনেন্ট আছে। কি কম্পোনেন্ট? যে কম্পোনেন্টগুলো না হলে আমার ডিজিটাল ইলেকট্রনিক্সটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিয়ে কাজ করতে পারবো না বা বিল্ড আপ করতে পারবো না। তাহলে কি 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 কম্পোনেন্ট আছে আমার ডিজিটাল ইলেকট্রনিক্সের? না, ফার্স্ট যে কি কম্পোনেন্টটা, দ্যাট ইজ কল্ড লজিক গেটস। অতএব ডিজিটাল ইলেকট্রনিক্স বুঝতে গেলে আমাকে লজিক গেটস এর কনসেপ্ট আমাকে জানতে হবে। তো দেয়ার আর সো মেনি টাইপস অফ লজিক গেটস অ্যাভেলেবল ইন ডিজিটাল সিস্টেম। আমরা সবাই নাম জানি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ওকে, ন্যান গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। ওকে, দ্যাট ইজ আ লজিক গেটস। সেকেন্ড যে কি কম্পোনেন্টটা নিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্সটা কনসিস্ট হয়, দ্যাট ইজ কল্ড ফ্লিপ ফ্লপস। ফ্লিপ ফ্লপস, আমাকে এখানে ডিটেলসে জানতে হবে ফ্লিপ ফ্লপস এর কনসেপ্ট। ওকে, খুব ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট ফ্লিপ ফ্লপের। নাম্বার থ্রি হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার যত ডিজিটাল আমাদের যত ডিজিটাল কম্পোনেন্ট, এগুলোকে ডিজিটাল ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট বলা হয় অ্যাকচুয়ালি। মাল্টিপ্লেক্সার,
নাম্বার 4 হচ্ছে কাউন্টার্স। আমরা কাউন্টার্স এর নাম শুনেছি, কিন্তু কাউন্টার্স কি কাজ করে বা কাউন্টার কিভাবে কাউন্ট করে সেটা কিন্তু আমরা এখানে জানবো ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে। নাম্বার 5 হচ্ছে আমার ডিফারেন্ট মেমোরি ডিভাইসেস সেগুলো সবই কিন্তু বিল্ট আপ করা হয় ডিজিটাল সিস্টেমের কিছু কম্পোনেন্টকে ব্যবহার করে। তার মধ্যেও কিন্তু লজিক গেটস থাকে, ফ্লিপ ফ্লপ থাকে, বা কাউন্টার থাকে, বা মাল্টিপ্লেক্সার থাকে। এই সমস্ত কম্পোনেন্টগুলো নিয়ে কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু অ্যাকচুয়ালি কনসিস্ট হয়। ওকে, তো মেমোরি ডিভাইসেস আমি এছাড়া আরো কোনো কম্পোনেন্টের নাম বলতে পারি, লাইক ডিকোডার, এনকোডার। ওকে, ডিকোডার বা এনকোডার যদি কিন্তু কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট, আমি স্ল্যাশ দিয়ে লিখছি মানে ভেবো না যেটা একই কনসেপ্ট। ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার যেমন বলেছি তার রিভার্সে হয় ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার কিন্তু একটা কম্পোনেন্ট অফ দ্য ডিজিটাল সিস্টেম, ডিমাল্টিপ্লেক্সার। ওকে, আর তার সাথে সাথে আমরা যদি আরো কিছু কম্পোনেন্টের কথা বলি, নাম্বার 8 দ্যাট ইজ আ রেজিস্টার্স। তাহলে এর মধ্যে কেউ কেউ আছে কম্বিনেশনাল সার্কিট, আবার কেউ কেউ আছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সেটা আমরা সেই ডিফারেন্সে আমরা যাব বা সেই কনসেপ্টে আমরা ঢুকবো আস্তে আস্তে। ওকে, তো এটা হচ্ছে বেসিক কম্পোনেন্ট অফ আ ডিজিটাল ইলেকট্রনিক্স বা কি কম্পোনেন্ট বলতে পারো। তাহলে এই কম্পোনেন্টগুলো ব্যবহার করে, মানে আমরা কেন ব্যবহার করি এই কম্পোনেন্টগুলোকে ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে, কারণ এই কম্পোনেন্টগুলো আমার ভেরিয়াস টাইপ অফ লজিক অপারেশন পারফর্ম করতে পারে। তো দে আর ইউজ টু পারফর্ম ভেরিয়াস লজিক অপারেশন। ভেরিয়াস লজিক অপারেশন বলতে, ধরুন আমি একটা লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম করব। তো লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম করতে গেলে আমাকে লজিক্যাল অ্যান্ড গেট ব্যবহার করতে হবে, আমি লজিক্যাল এক্সঅর অপারেশন পারফর্ম করব, আমি লজিক্যাল নর অপারেশন পারফর্ম করব, লজিক্যাল অর অপারেশন পারফর্ম করব। দোজ আর কল্ড লজিক্যাল অপারেশন। ওকে, তাহলে এই লজিক্যাল অপারেশনগুলো পারফর্ম করার জন্য আমার যে এই কম্পোনেন্টগুলো অ্যাকচুয়ালি সেই পারপাসেই কিন্তু কাজে লাগে, ভেরিয়াস লজিক্যাল অপারেশন পারফর্ম করতে। আর তার সাথে সাথে আমার কিছু ডিজিটাল ইনফরমেশনকে প্রসেসিং করার জন্য আমার এই কম্পোনেন্টগুলো কাজে লাগে। অতএব প্রসেসিং ডিজিটাল ইনফরমেশন সেগুলোকে প্রসেস করতে কিন্তু আমার এই কম্পোনেন্টগুলো কাজে লাগে। সো দিজ আর দ্য বেসিক কি কম্পোনেন্ট অফ দ্য ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল সিস্টেম। ওকে, এবার আমাদের মডার্ন টেকনোলজিতে আমরা সবই দেখি যে মডার্ন টেকনোলজিতে এখন ডিজিটাল সিস্টেমের এতটা প্রেফার করা হয়। মডার্ন টেকনোলজিতে কেন প্রেফার করা হয়, কারণ আমাদের ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল যে কম্পোনেন্টগুলো আছে তারা এতটা রিলায়েবল, তাদের ডিজাইনটা এতটা সহজ, তাদের পাওয়ার কনজাম্পশন এত কম, বা তাদের এত হাই স্পিডে ডেটাকে প্রসেস করবার এবিলিটি, তার জন্য এখন বর্তমান দিনে বা মডার্ন যে টেকনোলজি, তারা সবাই কিন্তু ডিজিটাল সিস্টেমকে সব থেকে বেশি প্রেফার করে ওভার দ্য অ্যানালগ সিস্টেম। ওকে, আবার ধরে নাও তুমি কম্পিউটার আর্কিটেকচারে তোমার ডিজিটাল সিস্টেম না হলে তুমি কাজই করতে পারবে না। তোমার কমিউনিকেশন সিস্টেমে তুমি ডিজিটাল ইলেকট্রনিক্স না হলে তুমি কাজই করতে পারবে না। তোমার এমবেডেড সিস্টেমে তুমি ডিজিটাল ইলেকট্রনিক্স না হলে তুমি কাজই করতে পারবে না। ওকে, তো আমার কিছু এরিয়াস আছে, যে এরিয়াতে আমার এই ডিজিটাল ইলেকট্রনিক্সের বা ডিজিটাল সিস্টেমের কনসেপ্টগুলো এসেনশিয়াল। কি কি এরিয়া? না, ফার্স্ট যে এরিয়াটা সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচারে বেসিক্যালি আমরা ডিফারেন্ট হার্ডওয়্যার কম্পোনেন্টকে নিয়ে আমরা ডিল করি, তাই না? তাদের ফাংশনালিটি, তাদের আর্কিটেকচার, তারা কিভাবে কাজ করে, ডিফারেন্ট আমার ফাংশনাল ইউনিটগুলো। তো সেখানে আমি একটা সিপিইউ বা একটা এএলইউ বা একটা কন্ট্রোল ইউনিটকে যখন ডিজাইন করতে যাব, তখন আমার তো কিছু ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু কম্পোনেন্ট দরকার। আমার সেখানে মাল্টিপ্লেক্সার দরকার, আমার সেখানে কিছু গেটসের প্রয়োজন। তো সেখানেও কিন্তু কম্পিউটার আর্কিটেকচারে প্রত্যেকটা হার্ডওয়্যার কম্পোনেন্টকে ফেব্রিকেট করার জন্য বা ডিজাইন করার জন্য কিন্তু আমার ডিফারেন্ট ডিজিটাল কম্পোনেন্টের প্রয়োজন। ওকে, নাম্বার 2 হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। আজকে কমিউনিকেশন সিস্টেমের মানে এত কি বলবো, মানে এতটা পপুলারিটি আজকে কমিউনিকেশন সিস্টেম আছে বলে তুমি কিন্তু কমিউনিকেট করতে পারছো আমার সাথে, বা মানে ওয়ার্ল্ডের যার সাথে খুশি তুমি কমিউনিকেট করতে পারছো। তো সেখানে আমার কমিউনিকেশন সিস্টেম, আমার কিছু মাল্টিপ্লেক্সার ব্যবহার করা হয়, সেখানে কিছু ডিমাল্টিপ্লেক্সার ব্যবহার করা হয়, ডিকোডার ব্যবহার করা হয়। তো না হলে কিন্তু কমিউনিকেশন সিস্টেমকে আমরা এস্টাবলিশ করতে পারবো না। একটা নেটওয়ার্ককে এস্টাবলিশ করতে গেলেও কিন্তু আমার কিছু ডিজিটাল ডিভাইসের প্রয়োজন, যেমন একটা মোডেম বা একটা রাউটার। তো সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিজিটাল ডিভাইসেস। ওকে, সো কমিউনিকেশন সিস্টেমে কিন্তু এছাড়া তোমার ধরে নাও আমরা ডিফারেন্ট টাইপের কমিউনিকেশনের আমরা পড়ে এসেছি কম্পিউটার নেটওয়ার্কে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এফডিএম, টিডিএম, ডাব্লিউডিএম, তাই না? অতএব কমিউনিকেশন সিস্টেমে কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া আর একটা ফিল্ড আছে, আমি পরে তার অ্যাপ্লিকেশনে আসবো, সেখানে আমি অনেক ফিল্ডের কথা বলবো। আমি এখন একটা অ্যাপ্লিকেশন এরিয়ার কথা বলছি, দ্যাট ইজ দ্য এমবেডেড সিস্টেম।
এমবেডেড সিস্টেম। তোমার বাড়িতে একটা ওয়াশিং মেশিন আছে, তোমার বাড়িতে একটা এসি আছে, তাহলে ওয়াশিং মেশিনের মধ্যে আমার কিন্তু একটা প্রসেসর আছে, আমার একটা এমবেডেড প্রসেসর আছে। সেই এমবেডেড প্রসেসরকে তুমি যখন যদি তুমি ডিজাইন করতে যাও, তো সেটা তৈরি হয়েছে কিন্তু কিছু ডিজিটাল কম্পোনেন্ট দিয়ে। অতএব আমার এমবেডেড সিস্টেমে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া সো মেনি এরিয়াস আর দেয়ার। তো সেই সো মেনি এরিয়াসের কথাটা আমরা পরে আসবো। ওকে, এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন টু দ্য ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স, এবার আমি যদি একটু অ্যানালগ ইলেকট্রনিক্সের সাথে যদি ডিজিটাল ইলেকট্রনিক্সের একটু কম্প্যারিজন করতে চাই, মানে অ্যানালগ ইলেকট্রনিক্স ভার্সেস ডিজিটাল ইলেকট্রনিক্স, কিছু কি পয়েন্ট বা কিছু কনসেপ্ট আমরা নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। অ্যানালগ ইলেকট্রনিক্স ভার্সেস ডিজিটাল ইলেকট্রনিক্স, বেসিক কিছু কথা আমি এখানে বলবো ডিফারেন্সিয়েট করার জন্য বলো বা কম্প্যারিজন করার জন্য বলো, যাই বলো না কেন আমরা এখানে কিছু কথা বলবো। আমি যদি অ্যানালগ ইলেকট্রনিক সম্বন্ধে আমরা যদি বলি বা ডিজিটাল ইলেকট্রনিক সম্বন্ধে বলি, তাহলে কিছু কিছু কথা আমি এখানে মেনশন করছি। দেখো, নাম্বার ওয়ান আমি প্রথমেই বলেছিলাম যে অ্যানালগ ইলেকট্রনিক্সে আমার সিগন্যালের যে টাইপটা সেটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। বলেছিলাম এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল মানে সেই সমস্ত সিগন্যালকে কন্টিনিউয়াস সিগন্যাল বলে যে সিগন্যালগুলো আমার টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু স্মুথলি ভ্যারি করে। আমার টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু আমার সিগন্যালগুলো কিন্তু স্মুথলি ভ্যারি করছে। দেখো, টাইম বাড়ছে, আমার কিন্তু সিগন্যাল দেখো ভ্যারি করছে, কোনো সময় এরকম হচ্ছে, কোনো সময় এরকম হচ্ছে, আবার কোনো সময় আমার সিগন্যালটা এরকম ভাবে যাচ্ছে। তো অর্থাৎ টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু সিগন্যালটা আমার ভ্যারি করছে। যদি তুমি এটাকে টাইম বলো, ওটা টাইম টি, তাই টাইমের সঙ্গে কিন্তু সিগন্যালটা আমার ভ্যারি করছে, দ্যাট ইজ আ কন্টিনিউয়াস ইন নেচার। ওকে, আবার আমি বলেছিলাম যে আমার ডিজিটাল সিগন্যালটা হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। তো তার কেন ডিসক্রিট সেটা আমি বলেছি। ডিসক্রিট ভ্যালু মানে বেসিক্যালি আমার দু রকমের ভ্যালুকে আমরা ডিসক্রিট ভ্যালু বলি, একটা জিরো বা একটা ওয়ান। তাহলে আমরা এই ডিসক্রিট সিগন্যালটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, না জিরো আর ওয়ান দিয়ে। আমরা এটাকে তোমার ডিসক্রিট সিগন্যাল বলেছি। কোনটাকে জিরো বলা হয়, কোন লেভেলটাকে ওয়ান বলা হয়, কোন এজটাকে জিরো বলা হয়, কোন এজটাকে ওয়ান বলা হয়, সেটা কিন্তু আমরা দেখে এসেছি কিছুক্ষণ আগে। ওকে, নাম্বার 2, তাহলে সিগন্যালটার টাইপটা কিরকম আমরা ফার্স্টে জানার চেষ্টা করলাম। অ্যানালগ ইলেকট্রনিক্স আমার সিগন্যালের টাইপটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। তাহলে অ্যানালগ ইলেকট্রনিক্স কিন্তু অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করে, আর ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে। ওকে, তো অ্যানালগ সিগন্যালটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল, আর ডিজিটাল সিগন্যালটা কিন্তু তোমার হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। ওকে, এবার আমি অ্যানালগ সিগন্যাল দিয়ে বা অ্যানালগ ইলেকট্রনিক্সে আমরা যেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা কোনো ফিজিক্যাল কোনো কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারি বা ইউজিং অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ ইলেকট্রনিক্স। যেমন ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কোনগুলো, না যেমন ধরো হয়তো ভোল্টেজ। ওকে, যেমন ধরে নাও হয়তো কারেন্ট, তোমরা সব এফটিপিলি সাবজেক্টে পড়েছো তোমরা। ওকে, কারেন্ট। আমি কিন্তু এগুলো সম্বন্ধে বেশি কিছু জানি না, কিন্তু আমি জাস্ট তোমাকে ডিফারেন্সিয়েট করছি অ্যানালগ ইলেকট্রনিক্সে। যাই হোক, তো আর তার সঙ্গে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের ডিজিটাল অ্যানালগ ইলেকট্রনিক্সে বা অ্যানালগ সিগন্যাল দিয়ে আমি এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর ডিজিটাল ইলেকট্রনিক্সের থ্রু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিছু বাইনারি ভ্যালুকে। আমরা রিপ্রেজেন্ট করতে পারি, মানে বাইনারি ভ্যালু মানে হচ্ছে জিরো আর ওয়ান। আর এই জিরো আর ওয়ান দিয়ে আমার যে ইনফরমেশনগুলো তৈরি হয় না, তাকে বলা হয় ডিজিটাল ইনফরমেশন। অতএব আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা ডিজিটাল ইনফরমেশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, ডিজিটাল ইনফরমেশন। তুমি একটা কোনো মেসেজ পাঠাচ্ছ, হাই হাই বলে তুমি একটা মেসেজ পাঠাচ্ছ, সেই হাইটা যখন আমার কমিউনিকেশন চ্যানেল দিয়ে যখন যায় না, ধরো না এটা সেন্ডার আর এটা ধরো না রিসিভার। ঠিক আছে, তুমি একটা হাই বলে মেসেজ পাঠিয়েছো, সেন্ডার একটা হাই বলে মেসেজ পাঠিয়েছে, এটা ধরো আমার কমিউনিকেশন চ্যানেল। ওকে, তো সেখানে তোমার ডিফারেন্ট মিডিয়া আছে, সেটা হতে পারে কোনো গাইডেড মিডিয়া, হতে পারে কোনো আনগাইডেড মিডিয়া, মানে হতে পারে কোনো কোয়েক্সেল কেবল আছে বা অপটিক্যাল ফাইবারস আছে, বা কিংবা হয়তো কোনো ওয়াইফাই কানেকশন আছে বা ওয়্যারলেস কানেকশন আছে। তাহলে তোমার এই হাই মেসেজটা কিন্তু হাই যাবে না, তোমার এই হাই মেসেজটা কিন্তু ডিজিটাল ইনফরমেশনে কনভার্ট হবে, অর্থাৎ জিরো ওয়ানে কনভার্ট হবে। তারপর সেটা কনভার্ট হবে তোমার সিগনালে, দেন এই সিগন্যালটা কিন্তু ট্রাভেল করবে কমিউনিকেশন চ্যানেল দিয়ে। তারপর সেই সিগন্যালটা আসবে রিসিভারের কাছে, তারপর সেই সিগন্যাল থেকে কিন্তু অরিজিনাল ডিজিটাল ইনফরমেশন আবার কিন্তু কনভার্সন হয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু মেসেজগুলো যায় আমাদের কাছে, ডিজিটাল ইনফরমেশনে কনভার্ট হয়ে মেসেজটা কিন্তু কমিউনিকেট হয়। ওকে, কমিউনিকেট হয়। এবার আমার যদি আরো কিছু পয়েন্টের উপর যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই অ্যানালগ ইলেকট্রনিক্সের সাথে ডিজিটাল ইলেকট্রনিক্সের, থার্ড যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে প্রিসিশন।
অ্যানালগ ইলেকট্রনিক্সে কিন্তু হাই প্রিসিশন থাকে। কারণ আমার হাই প্রিসিশন কেন? না, তার একটাই কারণ, কারণ আমরা এখানে কিন্তু মানে একটা রেঞ্জ অফ ভ্যালুকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তার জন্য এটা হচ্ছে হাই প্রিসিশন। ওকে, হাই প্রিসিশন মানে রেঞ্জ অফ ভ্যালু ধরুন 1.4 বা 1.5 বা 1.6 বা 2.9 বা 3 বা 4.9, তুমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রিসিশনের ভ্যালুকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে অ্যানালগ সিগন্যাল দিয়ে। কিন্তু তুমি ডিজিটাল ইলেকট্রনিক্সে ডিজিটাল সিগন্যাল দিয়ে তোমার কিন্তু তার প্রিসিশনটা কিন্তু খুব লোয়ার। কেন? না, তার তো তোমার দুটোই লেভেল। তার একটা লেভেলের নাম হচ্ছে স্যার জিরো, আর একটা লেভেলের নাম হচ্ছে ওয়ান। মানে তার দুটো স্টেট আছে, এটাকে ডিসক্রিট স্টেট বলা হয়। তার মানে লিমিটেড টু বিটস, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান। তার জন্য এর কিন্তু প্রিসিশনটা হচ্ছে লোয়ার প্রিসিশন, আর এর প্রিসিশনটা হচ্ছে হায়ার প্রিসিশন বা হাই হাই প্রিসিশন। ওকে, এবার যদি 4 নাম্বার যদি পয়েন্টে যাই, অ্যানালগ ইলেকট্রনিক্স ভার্সেস ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট, তো আমি সেখানে বলতে পারি যে নয়েজ নয়েজ সেন্সিটিভিটি কতটা বেশি কতটা কম। নয়েজ আমরা সবাই জানি যে আনওয়ান্টেড সিগন্যালকে নয়েজ বলা হয়। আমি হয়তো কথা বলছি তোমাদের সাথে, হয়তো আমার এই কমিউনিকেশন চ্যানেলে হয়তো আমার সিগন্যালটা বা আমার কথাটা হয়তো, আমার অডিও সিগন্যালটা হয়তো কোনো নয়েজ দ্বারা এফেক্টেড হয়ে গেল। তাহলে আমার কথাগুলো তোমরা কিন্তু একটু অন্যভাবে শুনতে পাবে। হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড কোনো একটা সাউন্ড আসছে বা সাইডে হয়তো ফ্যানের আওয়াজটা আসছে। তো সেটা কিন্তু নয়েজটাকে কিন্তু আমরা ডিডাকশন করে তোমাকে সেন্ড করছি না, আমি কিন্তু অরিজিনাল আমার সিগন্যালটা কিন্তু তোমাকে পাঠাচ্ছি, অডিও সিগন্যালটাকে। অতএব নয়েজ সেন্সিটিভিটি যদি বলি, আমি সেটা বলতে পারি যে আমার অ্যানালগ ইলেকট্রনিক্সে বা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমার নয়েজের সেন্সিটিভিটি কিন্তু অনেকটা বেশি, ইজ আ মোর। ওকে, আমার নয়েজ সেন্সিটিভিটি বেশি, মানে মোর সেন্সিটিভ টু নয়েজ আর মোর সেন্সিটিভ টু দ্য ডিস্টোরশন। ওকে, দুটো টার্ম আছে অ্যানালগ ইলেকট্রনিক্সের, নয়েজ আর ডিস্টোরশন। তোমরা হয়তো এটা পড়েছো, কম্পিউটার নেটওয়ার্কও পড়েছো। ডিস্টোরশন মানে হচ্ছে আমি যে সিগন্যালটা পাঠিয়েছি সেই সিগন্যালটা কতটা ডিটোরিয়েট করেছে। আমি হয়তো ইনপুট টার্মিনাল থেকে হয়তো এরকম একটা সিগন্যালকে পাঠিয়েছি, আর সেটা গিয়ে যখন যখন ঢুকছে আউটপুটের কাছে, তখন সিগন্যালটা হয়তো আমার এরকম ভাবে ঢুকছে, এরকম ভাবে ঢুকছে। তার মানে কিন্তু আমার এটা কিন্তু ডিস্টোর্টেড হয়েছে বা ডিস্টোরশন দেখা দিয়েছে সিগন্যালটার মধ্যে। ওকে, আর ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল ইলেকট্রনিক্সে কিন্তু লেস সেন্সিটিভ টু নয়েজ। এটা কিন্তু নয়েজের উপরে খুব লেস সেন্সিটিভ, লেস সেন্সিটিভ টু নয়েজ। এবার যদি লেস সেন্সিটিভ টু নয়েজ বলি, তার মানে বোঝায় যে আমরা সিগন্যালগুলোকে খুব সহজে আমরা রিজেনারেট করতে পারি, কারণ নয়েজ দ্বারা কিন্তু কম অ্যাফেক্টেড হয় আমার ডিজিটাল সিগন্যাল। ওকে, তো এটা একটা ছোট্ট কনসেপ্টের মধ্যে বললাম যে এটা নয়েজ সেন্সিটিভিটি এর বেশি, আর এর নয়েজ সেন্সিটিভিটি কিন্তু অনেকটা কম। ওকে, আমার ডিজিটাল সিস্টেমে। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ যদি পয়েন্টটা বলি, আমি এখানে অ্যানালগ ইলেকট্রনিক্সের কিছু অ্যাপ্লিকেশনের কথা বলবো, আর আমি এখানে ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু অ্যাপ্লিকেশনের কথা বলবো। পরে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আমি অনেক অ্যাপ্লিকেশনের কথা আরো বলবো। ওকে, তো আমি এখানে কয়েকটা কয়েকটা করে অ্যাপ্লিকেশনের কথা বলি। অ্যানালগ ইলেকট্রনিক্স বা অ্যানালগ সিগন্যাল বা অ্যানালগ ইলেকট্রনিক্সকে বেসিক্যালি আমরা এখনো ব্যবহার করি, অবশ্যই সেটা কিন্তু কোনো অডিও প্রসেসিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোনো অডিও প্রসেসিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমি কোনো রেডিও সিগন্যাল প্রসেসিং করতে ব্যবহার করতে পারি। আমি কিন্তু নাম শুনেছি সিগন্যালটা, রেডিও সিগন্যাল। আমরা কোনো টেম্পারেচার সেন্সিং পারপাসে আমরা অ্যানালগ সিগন্যাল ব্যবহার করি বা অ্যানালগ ইলেকট্রনিক্সকে আমরা ব্যবহার করি। টেম্পারেচার সেন্সিং, আমি হয়তো রুমের টেম্পারেচারকে হয়তো সেন্স করব। তার জন্য ধরুন আমার একটা সিস্টেম আছে, সে কিন্তু তোমার টেম্পারেচারটাকে তোমার কিন্তু সেন্স করতে পারবে। আমার ডিফারেন্ট টাইপের সেন্সার আছে, সেটা হতে পারে কোনো অ্যানালগ সেন্সার। আমার হয়তো কোনো পার্টিকুলার পারপাসে হয়তো আমরা ইউজ করছি কোনো ডিজিটাল সেন্সারকে, সেটা হতে পারে, হতে পারে। ওকে, আর যদি আমরা ডিজিটাল সিস্টেমে যদি তোমার আমরা অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করি, ধরুন হয়তো আমি সব থেকে বলতে পারি আমাদের কম্পিউটার্সে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন রয়েছে। আমাদের স্মার্টফোন, তাই না? আমার স্মার্টফোনে তো আমাদের প্রসেসর আছে, ডিফারেন্ট ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে, ডিফারেন্ট ডিজিটাল কম্পোনেন্ট আছে। ওকে, আমি বলতে পারি ডিজিটাল কমিউনিকেশন। ওকে, ডিজিটাল কমিউনিকেশন। তো এই তিনটে সিস্টেম বা তিনটে অ্যাসপেক্ট কিন্তু এখন বর্তমান দিনে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? ওকে, ডিজিটাল কমিউনিকেশন, আমি কম্পিউটার লিখতে যাচ্ছি, ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। তো আমি এখন তিনটে সিস্টেমের কথা বললাম যেখানে কিন্তু এক্সটেন্সিভলি আমার ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্টটাকে ব্যবহার করা হয়। ওকে, কারণ এবার আমি লাস্ট ডিফারেন্সের কথা বলবো, সেটা হচ্ছে পাওয়ার কনজাম্পশন। অ্যানালগ ইলেকট্রনিক্সে তোমার যে সিগন্যালটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল, তো সেখানে কন্টিনিউয়াস কিছু অপারেশন হচ্ছে। তার মানে আমার পাওয়ার কনজাম্পশনটা কিন্তু আমার এই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে আমার সব থেকে বেশি পাওয়ার কনজিউম করে, অর্থাৎ পাওয়ার কনজাম্পশন হচ্ছে হাই। আর ইন কেস অফ
ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল সিস্টেম আমার কিন্তু পাওয়ার কনজাম্পশনটা হচ্ছে লো, দ্যাট ইজ আ লোয়ার পাওয়ার কনজাম্পশন। কারণ লোয়ার পাওয়ার কনজাম্পশন মানে হচ্ছে যে আমার এখানে দুটো স্টেটের মধ্যে সুইচ করছে আমার ট্রানজিস্টর, আমার আইদার অন থাকছে কিংবা অফ থাকছে, আর ওখানে কিন্তু আমার কন্টিনিউয়াস অপারেশন হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, কারণ যেহেতু সিগন্যালটা নেচার হচ্ছে আমার কন্টিনিউয়াস সিগন্যাল, অতএব তার কিন্তু পাওয়ার কনজাম্পশন বেশি হবে। আর আমার তোমার যেহেতু এখানে তোমার দুটো লেভেলে সুইচ হচ্ছে অন আর অফ, অনটা কিন্তু 1 বলি আর অফটাকে 0 বলি, অতএব কিন্তু আমার এখানে লোয়ার পাওয়ার কনজাম্পশন হচ্ছে, লোয়ার পাওয়ার কনজাম্পশন। আরো অনেক ডিফারেন্স আছে, আমি এটা রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এবার 6টা ডিফারেন্সের কথা বললাম, 6টা ডিফারেন্সের কথা বললাম। আমি আরেকটা বলতে পারি যে অ্যানালগ ইলেকট্রনিক্সে বা অ্যানালগ সিস্টেমে আমার ডেটাগুলো স্টোর হয় কিন্তু কন্টিনিউয়াস ফর্মে, মানে ক্যাপাসিটার থাকে, আমরা সবাই জানি ক্যাপাসিটার, তার মধ্যে কিন্তু আমরা কিছু চার্জকে স্টোর করে রাখি, তার ডেটাগুলো কিন্তু স্টোর হয় আমার কন্টিনিউয়াস ফর্মে, দ্যাট ইজ ক্যাপাসিটার। কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সে ডেটাগুলো কিন্তু স্টোর হয় বাইনারি ফর্মে। আর কোথায় স্টোর হয় না, আমার স্টোর হয় যেমন মেমোরিতে, ডিজিটাল মেমোরিতে আমার ডেটাগুলো স্টোর হয় কি ফর্মে, 10 ফর্মে স্টোর হয়। ওকে, অতএব আমার ডিজিটাল সিস্টেমে ডেটা ইজ স্টোরড ইন বাইনারি ফর্ম, আর অ্যানালগ সিস্টেমে কিন্তু ডেটা ইজ স্টোরড ইন কন্টিনিউয়াস ফর্ম। ওকে, তো এটা হচ্ছে আমাদের 8টা ডিফারেন্স তুমি বলতে পারো। নাম্বার 7, দ্যাট ইজ আ স্টোরেজ। নাম্বার 7, দ্যাট ইজ আ স্টোরেজ। ওকে, এটা স্টোরেজটা বললাম যেটা স্টোর ইন কন্টিনিউয়াস ফর্ম, আর এখানে আমি বললাম যে ডেটা ইজ স্টোরড ইন বাইনারি ফর্ম। এটা আমার বাইনারি ফর্মে স্টোর হচ্ছে কম্পিউটার মেমোরিতে, এটা আমার কন্টিনিউয়াস ফর্মে স্টোর হচ্ছে কোনো অ্যানালগ কোনো ইলেকট্রনিক্সের কোনো ডিভাইসের মধ্যে, লাইক ক্যাপাসিটার। ওকে, কন্টিনিউয়াস ফর্মে কিন্তু ডেটাগুলো আমার এখানে স্টোর হচ্ছে। অনেক ডিফারেন্স বলা যায়, আমি আর ডিফারেন্সের কথাতে আমি যাচ্ছি না। ওকে, তো এরার হ্যান্ডলিং, আমরা অ্যানালগ সিস্টেমে এরারকে হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট, এরারটাকে ফাইন্ড করা খুব ডিফিকাল্ট, তারপরে তো কারেক্ট করা তো পরের ডিফিকাল্টি লেভেল তো আরো বেশি। কিন্তু অ্যানালগ সিস্টেমে বা ডিজিটাল সিস্টেমে কিন্তু আমার ইজিয়ার টু এরার ডিটেকশন অ্যান্ড কারেকশন টেকনিক, খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারি যে আমার কোথায় এরারটা আছে। কারণ ধরে নাও তুমি একটা ডেটাকে পাঠিয়েছো ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্টে 1001, সেন্ডার পাঠিয়েছে যে 1001, আর রিসিভারের কাছে যখন কে পৌঁছাচ্ছে ডেটাটা, তখন ধরে নাও হয়তো যদি তোমার 1001 আসে, তা আমার রিসিভার বুঝবে যে হ্যাঁ এটা কারেক্ট ডেটা এসছে। আর যদি এখানে 1001 না আসে, যদি তোমার 1011 আসে, তার মানে কিন্তু এখানে ডেটার মধ্যে কিন্তু 1 বিট এরার আছে। কেন? আমি পাঠিয়েছি তো 1001, আর আমার এসে দেখো 1011, তাহলে এখানে কিন্তু দেখো একটা বিট কিন্তু মডিফাই হয়েছে কমিউনিকেশন চ্যানেলে, এখানে 0 ছিল অরিজিনাল ডেটার মধ্যে, আমার এখানে 1 আছে। তাহলে এই 1 বিট এরারকে ডিটেকশন করার জন্য যে কনসেপ্টটা ব্যবহার করা হয় ডিজিটাল ইলেকট্রনিক্সে, তার নাম হচ্ছে প্যারিটি চেকার। প্যারিটি চেকারের কনসেপ্ট এখানে ব্যবহার করা হয়। প্যারিটি আমরা পড়েছি, অড প্যারিটি, ইভেন প্যারিটি। আগে দেখো নাম্বারটার মধ্যে আমার ইভেন প্যারিটি ছিল, কারণ দেখো নাম্বার অফ 1 দেখো তোমার ছিল 2, তো 2টা ইভেন নাম্বার, তার মানে কিন্তু আগের নাম্বারটা আমার দেখো ইভেন প্যারিটিতে আছে। কিন্তু রিসিভার যখন রিসিভ করলো কন্টেন্টটাকে 1011, তখন সে কিন্তু ফার্স্টে চেক করছে যে এর মধ্যে 1টা ইভেন প্যারিটিতে আছে, তখন সে দেখছে না তো 1টা তোমার এখানে অড প্যারিটিতে আছে, দেখো নাম্বার অফ 1 দেখো তোমার 3টে আছে। তখন সে কিন্তু কনফার্ম হয়ে গেল, তার মানে আমি যে বিটগুলোকে রিসিভ করেছি বা আমি যে ইনফরমেশনটাকে রিসিভ করেছি বাইনারি ইনফরমেশনটাকে, সেটা কিন্তু একটা এরার রয়েছে। কি টাইপের এরার রয়েছে না, 1 বিট এরার আছে। কারণ কি, আগে দেখো ইভেন প্যারিটিতে সেন্ড করা হয়েছিল, আর যখন রিসিভ করেছে রিসিভার, তখন দেখো সে কিন্তু অড প্যারিটিতে রিসিভ করেছে। তাহলে এই প্যারিটি চেকার কিন্তু অ্যাকচুয়ালি, যদি আমার প্যারিটি বিট যদি চেঞ্জ হয়, 1 বিট হতে পারে, 1 বিট চেঞ্জেস যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্যারিটি চেকার দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার কত, মানে আমার এখানে এরারটা আদৌ এসছে কি আসে। আমরা পড়বো আমাদের কম্বিনেশনাল সার্কিটের মধ্যে প্যারিটি জেনারেটর আছে, আবার প্যারিটি চেকার আছে, তার থ্রু দিয়ে আমরা কিন্তু এরারটাকে ফাইন্ড করতে পারবো। তাহলে ডিজিটাল সিস্টেমে কিন্তু এরারটা ফাইন্ডিং করা বা ডিটেকশন করাটা কিন্তু খুব ইজি, বা যেমন ডিটেকশন করা যেমন ইজি, সেরকম কিন্তু কারেকশন করাও কিন্তু খুব ইজি। কিন্তু আমার অ্যানালগ সিস্টেমে কিন্তু মোর ডিফিকাল্ট টু ডিটেক্ট অ্যান্ড কারেক্ট দ্য এরার্স। এটা কিন্তু আরেকটা ডিফারেন্সের পয়েন্ট, দ্যাট ইজ আ এরার হ্যান্ডলিং। ওকে, নাম্বার 8, দ্যাট ইজ আ লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এরার হ্যান্ডলিং। তাহলে এরারটাকে হ্যান্ডেল করা হচ্ছে খুব ডিফিকাল্ট, আমি এখানে জাস্ট ডিফিকাল্ট বলে লিখে রাখছি, আর আমার এখানে কিন্তু এরার হ্যান্ডলিংটা হচ্ছে খুব ইজিয়ার। এরার হ্যান্ডলিং মানে কিন্তু এরার ডিটেকশন অ্যান্ড কারেকশন। ওকে, এটাকে মাথায় রাখতে হবে। অতএব যদি আমার কাছে কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করতে হয়, সেখানে আমার অ্যানালগ ইলেকট্রনিক্সটা হচ্ছে বেস্ট সুইটেড বা বেস্ট স্যুট করবে। যদি আমাকে প্রিসাইজ মেজারমেন্ট করতে হয়, সেখানে আমার অ্যানালগ সিস্টেম কিন্তু বেস্ট।
কিন্তু যদি আমাকে কম্পিউটেশনাল কোনো টাস্ক পারফর্ম করতে হয়, যদি আমাকে কোনো ডেটা প্রসেসিং করতে হয়, যদি আমার এমন কিছু অ্যাপ্লিকেশন আমাকে পারফর্ম করতে হবে বা টাস্ক পারফর্ম করতে হবে যেখানে হয়তো আমার রোবাস্টনেস দরকার, আমার স্কেলেবিলিটি দরকার বেশি, আমি সেই সমস্ত সিচুয়েশনে কিন্তু আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট আমরা ব্যবহার করব। ওকে, তো দিস আর দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন অ্যানালগ ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। আমি জাস্ট বেসিক কনসেপ্টটা বলার চেষ্টা করছি, কারণ আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়বো, আমরা অ্যানালগ ইলেকট্রনিক্সও পড়বো। যদি আমাদের কাছে বেসিক কনসেপ্ট না থাকে যে অ্যানালগ ইলেকট্রনিক্স বলতে কি বোঝায় আর ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে কি বোঝায়, তাহলে তো আমরা কিছু বুঝতে পারবো না। ওকে, আমি এবার এবার এর পরবর্তী যে কনসেপ্টে আসবো, মানে ডিটেলড আমরা এখন ডিসকাশন করব যে অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল সিস্টেম। আমরা এর মধ্যেই অলরেডি আমরা কম বেশি কিছু কিছু অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন এরিয়া আমরা কিন্তু জেনেছি। আমি এখানে আরও কিছু অ্যাপ্লিকেশন এরিয়ার কথা বলবো যেখানে ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল সিস্টেমটাকে আমরা এক্সটেন্সিভলি ব্যবহার করতে পারি বা ওয়াইডলি ইউজ করতে পারি। সেই কনসেপ্টের কথা আমরা আসবো। ওকে, ফার্স্ট আমি যেগুলো আমি জেনেছি অলরেডি আমরা আগে, যেগুলো আমরা আগে পড়তে পড়তে জানছিলাম, নাম্বার ওয়ান যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কম্পিউটার অ্যান্ড মাইক্রো প্রসেসর। আমরা কম্পিউটার সিস্টেমে বা মাইক্রো প্রসেসরে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট আছে বা ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়, তাই না? মাইক্রো প্রসেসরের মধ্যে আমাদের ডিফারেন্ট রেজিস্টার রয়েছে, আমাদের সিপিইউ আছে, আমাদের এলইউ আছে, কন্ট্রোল ইউনিট আছে, সব কিছু ডিজাইন করতে আমাদের ডিজিটাল কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ কম্পিউটার বা মাইক্রো প্রসেসরে ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু একটা কোর কনসেপ্ট। ওকে, কারণ আমরা কম্পিউটার বা মাইক্রো প্রসেসরে আমরা যে ডেটাগুলোকে স্টোর করি বা প্রসেস করি সব কিন্তু বাইনারি ফর্মে, তাই না? তার জন্য আমাদের মাইক্রো প্রসেসর বা মেমোরি ডিভাইস তুমি যা কিছু ব্যবহার করো সবাই কিন্তু তোমার ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করতে পারে। ওকে, তো অতএব কম্পিউটার বা মাইক্রো প্রসেসরে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সটাকে এক্সটেন্সিভলি ব্যবহার করতে পারি। নাম্বার টু হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, যেটা আমরা আগেও দেখে এসেছি এই সিস্টেমটার কথা বা নামটা শুনে এসেছি, দ্যাট ইজ আ কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম আমি আগেও বলেছি যে আমরা ধরে নাও হয়তো মোবাইল ফোনের থ্রুতে কমিউনিকেশন করছি বা ওয়াইফাই এর থ্রুতে কমিউনিকেশন করছি বা ইন্টারনেটের থ্রু দিয়ে আমরা কমিউনিকেশন করছি। তাহলে এই কমিউনিকেশনগুলো করতে কিন্তু আমাদের ডিফারেন্ট ডিজিটাল মডুলেশন টেকনিক ব্যবহার করা হয়। ওকে, যাতে করে আমরা ডেটাগুলোকে ট্রান্সমিট করতে পারি ওভার দ্য কমিউনিকেশন চ্যানেল উইথ হাই এফিসিয়েন্সি অ্যান্ড রিডিউস নয়েজ। তো সেখানে কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট ব্যবহার করা হয়। থার্ড মানে অ্যাপ্লিকেশন হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স। কনজিউমার ইলেকট্রনিক্স কিন্তু ইলেকট্রনিক্সের একটা ফিল্ড বা ইলেকট্রনিক্সের একটা কোর্স বা সাবজেক্ট বলতে পারো, যেটা হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স। কনজিউমার ইলেকট্রনিক্সে তোমার কিছু ডিভাইস আছে, তার মধ্যে যেমন ধরো স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, টেলিভিশন বা কোনো গেমিং কনসোল। ওকে, তো সেগুলোকে সব বলা হয় কনজিউমার ইলেকট্রনিক্স ডিভাইস। তাহলে এই সমস্ত ডিভাইসগুলো কিন্তু তারা কিন্তু মানে রিলাই করে বা ভরসা করে ডিজিটাল সার্কিটের উপরে। আজকে তোমার যে টেলিভিশনগুলো, তোমার যে স্মার্ট টেলিভিশন বা তোমার যে ডিজিটাল ক্যামেরা, তোমার যে স্মার্টফোন, তোমার যে গেমিং কনসোল, তুমি একটু খুলে দেখবে তো তোমার দেখবে সব তোমার ডিজিটাল সার্কিট আছে। তাহলে সেই ডিজিটাল সার্কিট তোমাকে কিন্তু প্রোভাইড করে কিছু মাল্টিমিডিয়া ক্যাপাবিলিটি, কিছু ইন্টারঅ্যাক্টিভ কিছু ফিচার্স। ওকে, তো দোজ ডিভাইস আর নোন অ্যাজ কনজিউমার ইলেকট্রনিক্স ডিভাইসেস। অতএব কনজিউমার ইলেকট্রনিক্সও কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন রয়েছে। ওকে, নাম্বার ফোর, এটা আমরা অলরেডি পড়ে এসেছি, দ্যাট ইজ আ এমবেডেড সিস্টেম। আমি এসি বা আমি তোমাকে ডিফারেন্ট আমি তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম এমবেডেড সিস্টেমের, তাই না? এমবেডেড সিস্টেম, ওয়াশিং মেশিন, এসি, আমি আরো আরো ডিফারেন্ট এক্সাম্পল দিয়েছিলাম। ওকে, আমার ধরো হয়তো থার্মোস্ট্যাট। ওকে, তো সব কিন্তু তোমার হচ্ছে এমবেডেড সিস্টেম। তো এমবেডেড সিস্টেমে ডিজিটাল সিস্টেম কিন্তু বা ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট। আমাদের এভরিডে যে অ্যাপ্লায়েন্সগুলো আমরা ব্যবহার করি আমাদের বাড়িতে, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন বা কোনো ধরনের হয়তো কোনো আইওটি ডিভাইসেস, ওকে, বা কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো মেশিন, তাহলে এই সমস্ত সিস্টেম কিন্তু ব্যবহার করে মাইক্রো কন্ট্রোলার্স বা কোনো ডিজিটাল কোনো প্রসেসর্স। তাহলে এই মাইক্রো কন্ট্রোলার বা ডিজিটাল যে প্রসেসর তারা কিন্তু যখন কোনো অপারেশন করে, তারা কিন্তু অপারেশন করে কিন্তু কোনো ইনস্ট্রাকশনের উপরে বেস করে, আর সেই ইনস্ট্রাকশনগুলোকে আমরা ম্যানিপুলেট করি কিন্তু সেই জিরো আর ওয়ান দিয়ে। তারা কিন্তু একটা ডিজিটাল ডিভাইসেস বা ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা ডিফারেন্ট কম্পোনেন্ট ব্যবহার করি। ওকে, দ্যাট ইজ দ্য এমবেডেড সিস্টেম। নাম্বার ফাইভ হচ্ছে ডেটা স্টোরেজ ডিভাইস। ডেটা স্টোরেজ ডিভাইস, আমি তোমাকে বললাম যে ওয়ান বিট ডেটাকে স্টোর করব। তো ওয়ান বিট ডেটাকে স্টোর করতে আমাদের যে ডিভাইসটা ইউজ করা হয় সেই ডিভাইসটা কিন্তু একটা ডিজিটাল ডিভাইস, তার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। ওকে, ফ্লিপ ফ্লপ।
তাহলে একটা ফ্লিপ ফ্লপের মধ্যে আমি আইদার ওয়ানকে স্টোর করতে পারি, অথবা সেই ফ্লিপ ফ্লপটার মধ্যে পরে আমি হয়তো জিরোকে স্টোর করতে পারি। তাহলে এই নাম্বার অফ ফ্লিপ ফ্লপকে নিয়ে তৈরি হয় আমাদের রেজিস্টার। কারণ দেখো, রেজিস্টার কিন্তু সব থেকে ফাস্টেস্ট মেমোরি ডিভাইস। আমি তোমাকে বলছি এটা 8 বিট রেজিস্টার। তাহলে 8 বিট রেজিস্টারের মধ্যে কি থাকে না, 8 বিট ডেটাকে আমরা রাখতে পারি। তাহলে 8টা বিট ডেটাকে তার মানে স্টোর করতে হবে আমাকে 8 বিট রেজিস্টারের মধ্যে। তাহলে তার মানে একটা বিটকে স্টোর করতে আমার তো একটা ফ্লিপ ফ্লপ দিয়ে তাকে ডেভেলপ করতে হয় বা ডিজাইন করতে হয়। তাহলে আমাকে 8 বিট 8 বিট রেজিস্টারকে তোমার ডেভেলপ করতে গেলে নিশ্চয়ই আমার 8 বিট ফ্লিপ ফ্লপ, আমার 8টা ফ্লিপ ফ্লপ লাগবে, 8 নাম্বারস অফ ফ্লিপ ফ্লপ লাগবে, তাই না? কারণ ফ্লিপ ফ্লপে এক কথায় বলা হয় 1 বিট স্টোরেজ। তাহলে যত মেমোরি ডিভাইস ডেভেলপ করা হয়, সব কিন্তু তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফ্লিপ ফ্লপস আছে। আর এই ফ্লিপ ফ্লপ কিন্তু একটা ডিজিটাল একটা কম্পোনেন্ট, বা ডিজিটাল একটা কম্পোনেন্টই বলবো আমি এটাকে। পরে এটাকে বলবো একটা সার্কিট, ডিজিটাল কম্পোনেন্ট বা ডিজিটাল সার্কিট। এটা বেসিক্যালি একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। ফ্লিপ ফ্লপস বা রেজিস্টার একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হয় রেজিস্টার, আবার ডিফারেন্ট ফ্লিপ ফ্লপ দিয়ে তোমার তৈরি হয় মেমোরি। কারণ তখন মেমোরিতে আমরা স্টোর করতে পারি ডিফারেন্ট বিট বা মাল্টিপল বিটসকে। আর একটা বিটকে কিন্তু তোমার স্টোর করতে কিন্তু একটা ফ্লিপ ফ্লপকে ব্যবহার করা হয়। এবার ফ্লিপ ফ্লপ ডিফারেন্ট টাইপের আছে। টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ওকে, মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। ডিফারেন্ট টাইপের কিন্তু ফ্লিপ ফ্লপের কনসেপ্ট আছে, সেটা আমরা পরে পড়বো, আসবো। এটা আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে আছে ফ্লিপ ফ্লপের কনসেপ্ট। তো ডেটা স্টোরেজের পারপাসে বা ডেটা স্টোরেজ কোনো ডিভাইসকে ডেভেলপ করতে আমরা কিন্তু বেসিক্যালি ব্যবহার করি কোনো ডিজিটাল ইলেকট্রনিক্সের কোনো কনসেপ্ট। ওকে, এছাড়া নাম্বার 6, নাম্বার 6 মানে আমরা ধরে নাও কোনো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করব। ডিএসপি একটা বড় ফিল্ড কিন্তু, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তুমি হয়তো অডিও বা ভিডিও কোনো সিগন্যালকে হয়তো তুমি কম্প্রেস করছো, তুমি হয়তো ইমেজ প্রসেসিং করছো, তুমি কোনো স্পিচ রেকগনিশন করছো। সবেতে কিন্তু তোমার দরকার লাগবে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর কনসেপ্ট। ওকে, অতএব ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর কনসেপ্ট ব্যবহার করা হয় এক্সটেন্সিভলি। এছাড়া তোমার ডিফারেন্ট টাইপের অটোমেশন, ডিফারেন্ট টাইপের কন্ট্রোল সিস্টেম, অটোমেশন বা কন্ট্রোল সিস্টেমে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স এর কনসেপ্ট আমরা এক্সটেন্সিভলি ব্যবহার করতে পারি। ওকে, কারণ দেখো এখন বর্তমান দিনে তোমার দেখো সমস্ত জায়গায় দেখো কিন্তু অটোমেশন চলে এসেছে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, রোবোটিক্স, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অটোমেশন বা কোনো প্রসেস কন্ট্রোল সিস্টেম। ওকে, তো সেখানে কিন্তু আমার ডিফারেন্ট টাইপের সেন্সার রয়েছে, ডিফারেন্ট টাইপের অ্যাকচুয়েটার্স রয়েছে। আমার কিছু কন্ট্রোল করতে হচ্ছে, আমার কিছু অটোমেশন করতে হচ্ছে কোনো ফ্যাক্টরিতে বা কোনো ইন্ডাস্ট্রিতে। তো দ্যাট ইজ দ্য অটোমেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। সব জায়গাতে কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট আছে। নাম্বার 8 হচ্ছে মেডিকেল ডিভাইসেস। আজকে আমরা মেডিকেল, হয়তো আমরা কোনো হসপিটাল বা কোনো নার্সিং হোমে যখন কিছু টেস্টের জন্য যাই, কিছু টেস্ট করতে যাই, লাইক ধরে নাও হয়তো এক্স রে করছি, ডিজিটাল এক্স রে, তাই না? এমআরআই করছি, ইসিজি করছি, আমরা ব্লাড প্রেসার চেক করছি। সবেতে কিন্তু আমাদের ডিজিটাল সার্কিট আছে, যে সার্কিটগুলো আমার বায়োলজিক্যাল সিগন্যালগুলোকে প্রসেস করছে, আমার বায়োলজিক্যাল সিগন্যালগুলোকে অ্যানালিসিস করছে, দিয়ে আমাকে একটা অ্যাকুরেট একটা ডায়াগনিস্ট আমাকে প্রোভাইড করছে। ওকে, সো মেনি মেডিকেল ডিভাইসেস, তারা কিন্তু সবাই ডিজিটাল সার্কিট ব্যবহার করে। ওকে, আমি তো এক্সাম্পলগুলো তো অলরেডি বললাম। সো মেডিকেল ডিভাইসে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। নাম্বার 9, ডিজিটাল ক্লকস। এখন তো সবই ডিজিটাল ক্লকস। ওকে, বা কোনো টাইমার্স বা কোনো কাউন্টার্স। তো ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু আমরা ক্লকে ব্যবহার করি, টাইমার্সে ব্যবহার করি, কোনো কাউন্টার্সে ব্যবহার করি, যেখান থেকে আমরা হয়তো প্রিসাইজ কোনো টাইম কিপিং করতে পারি, কোনো ইভেন্টকে হয়তো আমরা কাউন্ট করতে পারি, তার জন্য কাউন্টার ব্যবহার করা হয়। যেমন ডিজিটাল ওয়াচেস বা কোনো সিস্টেম, সব জায়গাতে কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন আছে। আর লাস্ট অ্যাপ্লিকেশন, বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে সিকিউরিটি সিস্টেমস। সিকিউরিটি সিস্টেমস মানে মডার্ন সিকিউরিটি সিস্টেমস। এখন দেখো, এখন আমরা সবাই জানি ডিজিটাল সার্ভিলেন্স ক্যামেরা। এখন প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এখন বায়োমেট্রিক সিস্টেম চলে এসছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে অফিসে ঢুকছে, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, মানে তার অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে, বা ফেসিয়াল রেকগনিশন হচ্ছে। তো এই সমস্ত সিকিউরিটি সিস্টেমে কিন্তু আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু সবই কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করছে, যাতে করে আমরা আরো বেশি সিকিউরিটি কনসেপ্টটাকে এনহ্যান্স করতে পারি,
বা আমরা যাতে মনিটরিং করতে পারি। আমার আজকে কতজন এমপ্লয়ি এসছে আমার আমার কোম্পানিতে বা আমার কলেজে, আমি কিন্তু মনিটর করতে পারবো আমি এই ধরনের কিছু সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে, লাইক বায়োমেট্রিক সিস্টেম। সেখানে হতে পারে কোনো ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম বা কোনো ফেসিয়াল রেকগনিশন সিস্টেম। ওকে? সো এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাকচুয়ালি হাইলাইট করছে আমার ডিজিটাল ইলেকট্রনিক্সের রোল বা ক্রিটিক্যাল যে রোলটা আমাদের আ যে কোথায়, কোথায় কি, কি রোল প্লে করছে আমার ডিজিটাল ইলেকট্রনিক্স, অবশ্যই সেটা আমাদের মডার্ন টেকনোলজি বা আমাদের যে ডেইলি লাইফ সেখানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা কতটা ক্রিটিক্যাল রোল প্লে করছে। এগুলো কিন্তু হাইলাইট করে ডিজিটাল ইলেকট্রনিক্স। ওকে? সো আমরা বেসিক কনসেপ্ট অ্যানালগ ইলেকট্রনিক্স ভার্সেস ডিজিটাল ইলেকট্রনিক্স এর কিন্তু কনসেপ্টটা আমরা এখানে কভার করলাম। তো এবার আমি আমাদের কোর কনসেপ্টে এবার ঢুকবো। এবার আমাদের কোর কনসেপ্টে ঢুকতে কিন্তু আর সমস্যা হবে না। এবার যেগুলো আমরা পড়বো সেগুলো আমরা খুব সহজে পড়তে পারবো। ঠিক আছে? এতদূর পর্যন্ত আপ টু দিস সবার কাছে ক্লিয়ার? আপ টু দিস সবার কাছে ক্লিয়ার আপ টু দিস? হুম, সবার কাছে ক্লিয়ার? ভেরি গুড। তো এখন আমরা যে কনসেপ্টে আসবো, যেটা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা বিল্ডিং ব্লকস বলতে পারো, বা ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা কম্পোনেন্ট বলতে পারো, বা ডিজিটাল সার্কিটের একটা কম্পোনেন্ট বলতে পারো, দ্যাট ইজ আ লজিক গেটস। সেই কনসেপ্টটা আমরা এখন আসবো। কারণ এটা না জানলে আমরা, এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের সেই এবিসিডি শেখার মতো। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের এবিসিডি শেখার মতো। ওকে? তো ইংলিশ শিখতে তোমাকে ফার্স্টে এবিসিডি শেখানো হয়েছে। তাতে তোমাকে যদি আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট শেখানোর চেষ্টা করি, তোমাকে কিন্তু ফার্স্ট আমি শেখাবো লজিক গেটস এর কনসেপ্ট। যার উপরে বেস করে ডিজিটাল ইলেকট্রনিক্স দাঁড়িয়ে আছে। আজকে যেকোনো ডিজিটাল সার্কিট তৈরি করতে যাও না কেন, তোমার কিন্তু ফার্স্টে কিন্তু লজিক গেটস এর কনসেপ্ট লাগবে। হ্যাঁ, তার সঙ্গে আরো অনেক কম্পোনেন্ট লাগবে। কিন্তু লজিক গেটস না হলে হবে না। আমি কম্বিনেশনাল সার্কিট তৈরি করতে যাই বা সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি করতে যাই না কেন, আমার কিন্তু লজিক গেটস এর প্রয়োজন লাগবে। আমরা পরে আসবো যে ডিজিটাল সিস্টেমকে বা ডিজিটাল সার্কিটকে আমরা টু টাইপে ডিভাইড করি। একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো আগে সেটা যাওয়ার আগে আমি ফার্স্টে লজিক গেটস এর কনসেপ্টটা আমরা পড়বো। ওকে, চলো। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। আমরা এখানে কিন্তু একটু ডিটেলড আমরা কনসেপ্টটা দেখার চেষ্টা করবো, ডিটেলসে আমরা কিন্তু পড়ার চেষ্টা করবো। আর এটা কিন্তু খুব ভালো করে ক্লারিফাই বা মানে আমি একটু ক্লারিফাই করবো, তোমাদের ভালো করে কিন্তু বুঝতে হবে এই কনসেপ্টটা। তো লজিক গেটস সম্বন্ধে ফার্স্ট একটু ইন্ট্রোডাকশন কনসেপ্ট, ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে যাওয়া যাক। লজিক গেটস বা আমরা এই সাবজেক্টটা আগে ডিপ্লোমা সিলেবাসে ছিল, জানো? আগে যখন ডিপ্লোমাতে, মানে ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক ডিজাইন বলে সাবজেক্টটা ছিল কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। তারপরে নতুন সিলেবাস আসার পর থেকে সাবজেক্টটা উঠিয়ে দিল। তো যদি তোমরা সেখানে যদি সাবজেক্টটা পড়তে একবার থার্ড সেমিস্টারে, তাহলে বিটেকে এসে সাবজেক্টটা পড়তে আরো বেশি সুবিধা হতো, আরেকবার করে রিভিশন হয়ে যেত, খুব ভালো করে রিভিশন হয়ে যেত। কিন্তু সেটা কিন্তু সেখানে আর দেয়নি। তার জায়গাতে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন ঢুকিয়েছে। সেখানে আবার কোথায় মাইক্রো প্রসেসর রয়েছে, সেখানে কোথায় ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে, সেখানে কোথায় অপারেটিং সিস্টেম রয়েছে, সবের কনসেপ্টগুলো একসাথে পাঞ্চ করেছে। খুব একটা ভালো সিলেবাস করেনি। যাই হোক, তো আমাদের পড়তে হয়েছে বা পড়াতে হচ্ছে, সবকিছুই করতে হচ্ছে। তো লজিক গেটস একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস, যে কথাটা আমি বলছিলাম, ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, ব্লকস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। আর এই লজিক গেটসগুলো ব্যবহার করে, মানে অ্যাকচুয়ালি তারা কি পারফর্ম করে না, তারা পারফর্ম করে বেসিক কিছু লজিক্যাল অপারেশন। তারা পারফর্ম করে বেসিক লজিক্যাল অপারেশন। সেই লজিক্যাল অপারেশনগুলো আমরা সবাই জানি। যে আমরা যখন অ্যারিথমেটিক লজিক ইউনিটের কনসেপ্ট পড়েছিলাম, সবাই জানি যে এএলইউ, যাকে আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিট বলি, সে কিছু অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করে, সে কিছু লজিক্যাল অপারেশন পারফর্ম করে। তাহলে একটা এলইউ কে যদি তোমরা এলইউ যদি তোমার সার্কিট ডায়াগ্রাম দেখো, তাহলে এলইউ সার্কিট ডায়াগ্রামটার মধ্যে কিন্তু কিছু সার্কিট আছে, ডিজিটাল সার্কিট আছে, যারা মানে অ্যারিথমেটিক অপারেশন যেমন করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সার্কিটগুলো কিন্তু কোনো কোনো ডিজিটাল অপারেশন করতে পারে, লাইক ডিজিটাল অ্যান্ড অপারেশন, অর অপারেশন, ওকে, নট অপারেশন, এক্সঅর অপারেশন। দোজ আর কল্ড লজিক অপারেশন বা লজিক্যাল অপারেশন।
ওকে, তো এখানে আমার তার মানে বেসিক কিছু লজিক্যাল অপারেশন পারফর্ম করতে পারছে। এবার লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য আমার যে ইনপুটটার প্রয়োজন হচ্ছে, আমি তো এখানে ইনপুট বলতে তো আমার তো বোঝায় 0 বা 1। তো আমি কিছু তার মানে এই ইনপুটটাকে আমার বলা হয় বাইনারি ইনপুটস। বাইনারি ইনপুট আমরা দিচ্ছি আমার ওই অপারেশনটা করার জন্য। আমি হয়তো বলছি যে 1 আর 1 ইনপুট দিলাম, দুটো ইনপুট দিলাম। আমি বললাম আমাকে লজিক্যাল অ্যান্ড করে দেখাও। আমি বললাম যে 1 আর 0 দিলাম, আমাকে লজিক্যাল অর করে দাও। আমি বললাম 0 0 দিলাম, আমাকে লজিক্যাল এক্সঅর করে দাও। বা আমি 1 দিচ্ছি, আমাকে তুমি লজিক্যাল নট করে দাও। তো দোজ আর দ্য ইনপুট যেটা আমরা প্রোভাইড করি কোনো লজিক্যাল অপারেশন করার পারপাসে। তাহলে আমরা ইনপুট দিচ্ছি বাইনারি ইনপুট। সেই বাইনারি ইনপুটটা হতে পারে আমার সিঙ্গেল ইনপুট অথবা মোর ইনপুট হতে পারে। আর তার রেসপেক্টে লজিক গেটসগুলো কিন্তু আমাকে যে আউটপুটটা প্রোভাইড করছে সেই আউটপুটটা কিন্তু আমার সিঙ্গেল আউটপুট। ওকে, ইনপুট যেমন সিঙ্গেল বা মোর হতে পারে, আমার কিন্তু আউটপুট কিন্তু লজিক গেটসের কিন্তু আউটপুট কিন্তু একটাই হবে। তাহলে এই যে ইনপুট বা আউটপুট আমরা লজিক গেটসকে প্রোভাইড করব, তাহলে আমরা সেখানে দেখতে পেয়েছি যে আমার ইনপুটটা হতে পারে 0 অথবা 1। তো যাকে আমরা 0 বলি তাকে আমি আবার বলতে পারি যে লো, বা তাকে আবার বলতে পারি যে অফ, বা তাকে আমি আরেকটা স্টেট দিয়ে ডিনোট করতে পারি, দ্যাট ইজ কল্ড ফলস। তিনটেই বলতে পারি। আবার যাকে আমরা 1 বলি, সেই 1 মানে হচ্ছে আমার হাই, সেই 1 মানে হচ্ছে আমার অন স্টেট, সেই 1 মানে হচ্ছে আমার ট্রু ভ্যালু। তাহলে আমরা 0 বা 1 বলবো, বা আমরা লো বা হাই বলবো। আমরা 0 1 না বলে আমরা অফ 1 বলতে পারি। আমি 0 1 না বলে আমি ফলস ট্রু বলতে পারি। ওকে, বলতে পারি আমরা। তো আমরা ডিফারেন্ট গেটস এখানে করব। তো সেই ডিফারেন্ট গেটস কিভাবে কাজ করে, বা সেই ডিফারেন্ট গেটস কিভাবে অপারেশন পারফর্ম করে, বা সেই ডিফারেন্ট গেটসে আমরা কি ইনপুট দিলে সে আমাকে কি আউটপুট প্রোভাইড করে, আর ওই ডিফারেন্ট গেটসগুলো কিভাবে আমার ইনপুটটাকে প্রসেস করে আমাকে আউটপুটটা প্রোভাইড করে, তো তার জন্য আমরা বেসিক্যালি লজিক গেটসের ডিফারেন্ট যে টাইপস, সেই টাইপগুলো আমরা ডিসকাশন করব। তো আমরা সেখানে কিছু বেসিক লজিক গেটস নিয়ে ডিসকাশন করব। আমরা কিছু আদার্স কিছু গেটস নিয়ে ডিসকাশন করব। তো সেই গেটসগুলো বা প্রতিটা গেটস কিভাবে কাজ করে, তাদের কি ফাংশন, তাদের ট্রুথ টেবিল কেমন, তারা কিভাবে অপারেশনটাকে পারফর্ম করে, তাদের আউটপুটটা কি, তাদের এক্সপ্রেশন কি, এই সমস্ত কনসেপ্টগুলো নিয়ে আমরা এখন ঢুকবো। তো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট অফ দ্য লজিক গেটস। এবার আমরা লজিক গেটসের ডিফারেন্ট যে টাইপস, সেই ডিফারেন্ট টাইপস নিয়ে আমরা লজিক গেটসের টাইপগুলো স্টার্ট করবো। ওকে, চলো, টাইপস অফ দ্য লজিক গেটস, যেখান থেকে আমাদের কনসেপ্ট অ্যাকচুয়ালি শুরু হচ্ছে, টাইপস অফ দ্য লজিক গেটস। আমরা এখানে কিছু টাইপসের কথা জানব। এটাকে একটু আমি অন্যভাবে বা একটু আলাদাভাবে বলার চেষ্টা করব। এই কনসেপ্টটা একটু ভেঙে ভেঙে কি ফাংশন পারফর্ম করে, কিভাবে কাজ করে, একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। চলো ডিটেলসে একটু আসি। তো একটু ভালোভাবে যদি কনসেপ্টটাকে বলা যায়, আমরা একটু ক্লাসিফিকেশনটাকে আমরা এভাবে দেখানোর চেষ্টা করি। লজিক গেটস। ওকে, লজিক গেটস, আমি একটু কালারটাকে চেঞ্জ করি। লজিক গেটসকে আমরা ক্লাসিফাই করছি। লজিক গেটসকে আমি প্রথমে তিনটে টাইপে ক্লাসিফাই করব। ওকে, তিনটে টাইপে আমি ক্লাসিফাই করব। ওকে, আমি ফার্স্ট কিন্তু তোমাকে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে বেসিক লজিক গেটস। এগুলো সব কিন্তু হচ্ছে বেসিক লজিক গেটস। বেসিক লজিক গেটস, তার মধ্যে বেসিক লজিক গেটস এর মধ্যে আমার তিনটে গেটস এর কথা আমি বললাম। বেসিক লজিক গেটস তার তিনটে টাইপ বললাম, একটা হচ্ছে অ্যান্ড, অর, আর হচ্ছে নট। ওকে, তার মানে আমরা লজিক গেটসকে, আমি তো শুধুমাত্র বেসিক লজিক গেটসের ডিফারেন্সিয়েটটা এইভাবে করলাম বা ক্লাসিফিকেশনটা এইভাবে করলাম। আমি একটু ব্রডলি ক্লাসিফাই করি। হ্যাঁ, আমি আরেকটা ডায়াগ্রাম ড্র করছি ক্লাসিফিকেশনে। লজিক গেটস, তাকে আমরা ফার্স্টে তিনটে টাইপে ডিভাইড করব। আমি আরেকটু এক্সপ্লোর করছি। হ্যাঁ, আরেকটু এক্সপ্লোর করছি। প্রথম যে টাইপটা, সেটা হচ্ছে বেসিক লজিক গেটস।
বেসিক লজিক গেটস। সেকেন্ড যে টাইপটা তাকে বলছি আমরা ইউনিভার্সাল লজিক গেটস। আমি একটু ডিটেল ক্লাসিফাই করছি। ইউনিভার্সাল লজিক গেটস, আমার কিন্তু ওয়ার্ডগুলো একটু গ্যাপটা কম দিচ্ছি যেহেতু স্পেসটা কম বলে, তোমরা এটাকে একটু নিজের মতো করে দেখে নেবে। আর থার্ড টাইপটাকে আমি বলছি, এটা কিন্তু ডিটেল ক্লাসিফিকেশন অফ দ্য লজিক গেটস। থার্ড যে টাইপটা সেটা হচ্ছে আদার্স লজিক গেট বা আদার লজিক গেটস। আদার লজিক গেটস। এবার আন্ডার দ্য বেসিক লজিক গেটস আমরা তিনটে গেটসের কথা, যেটা আমি আগেও বলেছি, আগে আমি ওটাকে স্পেসিফিকলি দেখাচ্ছিলাম, তাই না? তিনটে আমার যে টাইপ আছে বেসিক লজিক গেটসের মধ্যে, সেই তিনটে গেটসের মধ্যে ফার্স্ট ওয়ান বি দ্য অ্যান্ড গেট, সেকেন্ড ওয়ান বি দ্য অর গেট, আর থার্ড ওয়ান বি দ্য নট গেট। ঠিক আছে? ইউনিভার্সাল লজিক গেটস এর মধ্যে যে দুটো গেটস পড়ে, সেটা আমরা যারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে এসেছি তারা সবাই জানি। একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। ওকে, এই ন্যান্ড আর নর কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্ড আর অর থেকে এসছে। অ্যান্ড থেকে ন্যান্ড এসছে আর অর থেকে কিন্তু নর এসছে। আসবে কি করে এসছে সেটাও বলবো, আমরা আসবো সেই কনসেপ্টে। আর আদার্স লজিক গেটস এর মধ্যে আমার দুটো গেটস পড়ে। আদার লজিক গেটস এর মধ্যে একটা হচ্ছে এক্স অর গেট, ই এক্স বলবে বা শুধু এক্স বলতে পারো, সেটাও ভুল নয়, এক্স অর গেট। আর একটা হচ্ছে এক্স নট গেট, একটা হচ্ছে এক্স নট গেট। ওকে, তো এটা হচ্ছে আমাদের আদার্স লজিক গেটস। তো দিজ আর দ্য টাইপস অফ লজিক গেটস। এটা হচ্ছে আমাদের টাইপস অফ লজিক গেটস। আমরা এবার ওয়ান বাই ওয়ান যাব। আমরা ফার্স্টে বেসিক লজিক গেটস পড়বো, তারপরে আমরা ইউনিভার্সাল লজিক গেটস পড়বো, তারপরে আমরা আদার্স লজিক গেটস এর কনসেপ্ট আমরা পড়বো স্পেসিফিক্যালি বা সেপারেটলি। ওকে, তো অ্যাকচুয়ালি লজিক গেটসকে যদি আমি একটু ডিফাইন করার চেষ্টা করি, ডেফিনেশন লেখার চেষ্টা করি লজিক গেটসে, তাহলে কি লিখবো? তো আমি ফার্স্ট ইন্ট্রোডাকশন বলছিলাম, লজিক গেটসকে যদি আমার ডেফিনেশন লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আর লজিক গেটস আর দ্য ডিজিটাল সার্কিট। কারণ একটা ডিজিটাল সার্কিট তৈরি করতে গেলে তো আমাকে লজিক গেটস ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তাই আমি লজিক গেটসকে নিয়ে একটা ডিজিটাল সার্কিট বলতে পারি, ক্যাপাবল অফ ক্যাপাবল অফ পারফর্মিং ক্যাপাবল অফ পারফর্মিং আ পার্টিকুলার লজিক ফাংশন, পার্টিকুলার লজিক ফাংশন। ওকে, তো এবার এই পার্টিকুলার লজিক ফাংশনটা পারফর্ম করার জন্য বাই অপারেটিং অন, কার উপরে সে অপারেট করে না কিছু ইনপুটের উপরে অপারেট করে, কিছু ইনপুট থাকবে তার রেসপেক্টে আমাকে আউটপুট প্রোভাইড করবে, বাই অপারেটিং অন আ নাম্বার অফ বাইনারি ইনপুটস, নাম্বার অফ বাইনারি ইনপুটস, আইপিএস বলে দিচ্ছি, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড ইনপুটস। আবার আমি ঘুরিয়ে বলতে পারি, অথবা লজিক গেটস হচ্ছে আমার বেসিক বিল্ডিং ব্লক অফ এনি ডিজিটাল সার্কিট। তো আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে বলতে পারি যে অর লজিক গেটস আর দ্য লজিক গেটস আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস, বেসিক বিল্ডিং ব্লকস অফ এনি ডিজিটাল সার্কিট। কারণ আমরা মোদ্দা কথা বুঝতে পারলাম যে ডিজিটাল সার্কিট তৈরি করতে গেলে স্যার আমাকে লজিক গেটস আমার দরকার। তার জন্য তাকে বেসিক বিল্ডিং ব্লক বলছি। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে আমার ইট পাথর সিমেন্ট লাগে, সেরকম একটা ডিজিটাল সার্কিট তৈরি করতে গেলে আমার লজিক গেটস না হলে আমরা ডিজিটাল সার্কিট তৈরি করতে পারবো না। ওকে, এটা আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধরে, আর কিছু ক্লাসিফিকেশন দেখলাম। এবার বেসিক লজিক গেটস এর কনসেপ্টে যাব। আমার ফার্স্ট ক্লাসিফিকেশনের যে টাইপটা বেসিক লজিক গেটস, তার কনসেপ্টে এবার যাব। ওকে, চলো বেসিক লজিক গেটস। বেসিক লজিক গেটসকে আমরা এবার একটু এক্সপ্লোর করব। বেসিক লজিক গেটস নামটা কেন বেসিক লজিক গেটস সেটাও বলবো, কেন নামটা বেসিক লজিক গেটস। বেসিক মানে হচ্ছে ফান্ডামেন্টাল কিছু অপারেশন করতে পারে। তাহলে বেসিক লজিক গেটস যাকে বলছি, সেই লজিক গেটস গুলো কিন্তু হচ্ছে আমার ফান্ডামেন্টাল লজিক গেটস। তাহলে বেসিক লজিক গেটস আর দ্য ফান্ডামেন্টাল লজিক গেটস।
ওকে, ফান্ডামেন্টাল লজিক গেটস, কারণ হচ্ছে এটাকে আবার ফান্ডামেন্টাল কেন বলা হয়, না আমরা কিছু ফান্ডামেন্টাল কিছু অপারেশন পারফর্ম করার জন্য আমরা এটাকে ব্যবহার করি। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল লজিক গেটস, যাকে ব্যবহার করে, যাকে এই ফান্ডামেন্টাল লজিক গেটটাকে ব্যবহার করে কোনো ইউনিভার্সাল লজিক গেটস, বা আমার এই লজিক ফান্ডামেন্টাল লজিক গেটসটাকে ব্যবহার করে আমার কোনো স্পেশাল কোনো লজিক গেটস, যাকে আমি এক্স অর বা এক্স নট বলেছি, বা আদার্স লজিক গেটসটাকে ব্যবহার করে, আদার্স কোনো লজিক গেটস তাকে ব্যবহার করে, তার জন্য নামটা হচ্ছে বেসিক বা ফান্ডামেন্টাল। ওকে, বা যার হেল্প নিয়ে, আর এই ফান্ডামেন্টাল লজিক গেটস গুলোর হেল্প নিয়ে কিন্তু আমরা আদার্স কিছু লজিক গেটসকে আমরা কনস্ট্রাকশন করতে পারি, তার জন্য নাম হচ্ছে ফান্ডামেন্টাল লজিক গেটস। ওকে, মানে আবার থাকো, লজিক গেটস নিয়ে তৈরি হয় ডিজিটাল সার্কিট, আবার ফান্ডামেন্টাল লজিক গেটস নিয়ে তৈরি হয় আরো কিছু লজিক গেটস, লাইক ইউনিভার্সাল লজিক গেটস বা আদার্স লজিক গেটস। ইউনিভার্সাল লজিক গেট মানে হচ্ছে ন্যান্ড আর নট। আমি তোমায় বলছিলাম যে ন্যান্ড মানে হচ্ছে সেটা কিন্তু অ্যান্ড থেকে এসছে, আর নটটা কিন্তু অর থেকে এসছে, অতএব আমি বলতেই পারি যে আমার তার মানে অ্যান্ড আর অরটা তো ফান্ডামেন্টাল লজিক গেটস, তাহলে ফান্ডামেন্টাল লজিক গেটস থেকে আমার কিছু ইউনিভার্সাল লজিক গেটস কিন্তু ডেভেলপ করা হয়েছে। ওকে, বলতে পারি আমরা। এবার there are following three basic logic gates, যেটা আমরা দেখেছি ওখানে। তো আমার তিনটে লজিক গেটস আছে। তো ফার্স্ট, there are three basic logic gates। তার মধ্যে এবার নামগুলো এবার একটু জানি, আমরা সবাই জানি। আমরা এবার, আমি এখানে লিখছি কেন না, অ্যান্ড গেট, নাম্বার 2 হচ্ছে অর গেট, নাম্বার 3 হচ্ছে নট গেট। ওকে, এবার আমরা অ্যান্ড গেটের কনসেপ্টে যাব। নাম্বার 1 আমরা পড়বো কিন্তু অ্যান্ড গেটের কনসেপ্ট। অ্যান্ড গেট, এবার অ্যান্ড গেটের সম্বন্ধে আমরা অ্যাকচুয়াল কনসেপ্টে এবার আস্তে আস্তে ঢুকে পড়ছি, না আর সময় নেই আমাদের, এবার ঢুকে পড়তে হবে আমাদেরকে। ফার্স্ট দেখবো তার লজিক সিম্বলটা কিরকম, অ্যান্ড গেটের লজিক সিম্বলটা কিরকম একটু দেখবো। আমরা সবাই জানি আমরা যে লজিক সিম্বল ফর দ্য অ্যান্ড গেট, আমি যেটা এখন দেখাবো তোমাকে, লজিক সিম্বল অফ দ্য অ্যান্ড গেটটা হচ্ছে এরকম, তাই না? লজিক সিম্বল অফ দ্য অ্যান্ড গেট হচ্ছে এরকম। দেখো, নাম্বার অফ ইনপুট আমি এখানে দিয়েছি, দুটো ইনপুট দিয়েছি, আমি ইনপুটগুলো লেবেলিং করে দিচ্ছি। হ্যাঁ, এ বি, তুমি এক্স ওয়াই করতে পারো, কেউ ডাব্লিউ, কেউ এম এন করতে পারে, যা খুশি, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে আমাদের আউটপুট, আউটপুটটা হচ্ছে ওয়াই। সেরকম এটা তো টু ইনপুট অ্যান্ড গেট বলতে পারি, যা দুটো ইনপুট একটা আউটপুট। আমি তোকে বলেছিলাম তোমাকে যে লজিক গেটস যত আছে তাদের ইনপুট কিন্তু ওয়ান বা মেনি হতে পারে, কিন্তু আউটপুট কিন্তু একটাই হবে। তাহলে আমাদের যেমন টু ইনপুট যেমন অ্যান্ড গেট আছে, আমি এটাকে তোমার বলতে পারি স্পেসিফিক্যালি যে স্যার এটা হচ্ছে টু ইনপুট অ্যান্ড গেট, যার দুটো ইনপুট আছে, আর দুটো ইনপুটের নাম হচ্ছে এ আর বি। ওকে, আমার এটা ওয়াইটা হচ্ছে আউটপুট। আমি আবার তোমাকে বলতে পারি যে আমাদের কিন্তু এন ইনপুট অ্যান্ড গেটও পসিবল, যেখানে আমার নাম্বার অফ ইনপুটটা কিন্তু এন, নাম্বার অফ ইনপুটটা কিন্তু হচ্ছে আমার এন, সেটাও কিন্তু পসিবল। আমি এটাকে একটা এন ইনপুট অ্যান্ড গেট ড্র করছি। ওকে, যেখানে আমার দেখো ইনপুটটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আমি ডট ডট দিয়েছি এখানে, লাস্ট এখানে লিখতে পারি এন। তো এটা হচ্ছে আমাদের কিন্তু আউটপুটটা পাচ্ছি আমরা এখান থেকে, ওয়াই পাচ্ছি আউটপুট, আউটপুটটা ওয়াই পাচ্ছি, এটা আমার ইনপুট। এ আর বি, এটা হচ্ছে আউট, আমার এটা এ বি এন ইনপুট, আমার এখানে ওয়াইটা হচ্ছে আউটপুট। তাহলে এনটা কিন্তু আপ টু এন নাম্বারস, আপ টু এন ইনপুট। তা আমি তখন এটাকে বলতে পারি যে এন ইনপুট অ্যান্ড গেট, এন ইনপুট অ্যান্ড গেট। তার মানে তোমাদের কাছে এখন কনফিউশন থাকছে না যে তার মানে স্যার টু ইনপুট অ্যান্ড গেট যেমন পসিবল, সেরকম কিন্তু থ্রি ইনপুট, ফোর ইনপুট, ফাইভ ইনপুট, সবই কিন্তু এত ইনপুটের কিন্তু অ্যান্ড গেট কিন্তু পসিবল, আপ টু এন ইনপুট অ্যান্ড গেট পসিবল। ওকে, এবার এই যে অ্যান্ড গেট, তার যদি আমরা এক্সপ্রেশন দেখার চেষ্টা করি, এক্সপ্রেশন মানে সে কি কাজ করে, আউটপুট এক্সপ্রেশন, আমি একটা এক্সপ্রেশন দিয়ে তোমাকে তার অপারেশনটা বোঝাবো। যে আমার দেখো প্রথম যে টু ইনপুট অ্যান্ড গেটের যে কনসেপ্টটা আছে, আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এ ডট বি। এ ডট বি মানে হচ্ছে যে যখন আমি ইনপুটটাকে প্রসেস করে যখন আউটপুট পাবো, তখন দুটো ইনপুটের মধ্যে কিন্তু এখানে ডট প্রোডাক্ট হচ্ছে বা মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাই তো বলতে পারি। তার মানে যদি আমার মাল্টিপ্লিকেশন হয় অ্যান্ড গেটের ক্ষেত্রে, তাহলে এখানে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এ বি হবে। আর আমার এক্ষেত্রে যদি আমাদের এন ইনপুট অ্যান্ড গেট যদি আমরা কথা বলি, তাহলে তখন তো আমরা কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি ডট ডট ডট, আমি লিখছি আবার ডট দিয়ে এন বলতে পারি। এটা আমাদের এই এন ইনপুট অ্যান্ড গেটের জন্য তার এক্সপ্রেশন।
না মানে আলটিমেট যতগুলো ইনপুট থাকবে প্রতিটা ইনপুটকে যদি আমি ডট প্রোডাক্ট করে দিই বা মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আউটপুটটা আমরা এখান থেকে পেয়ে যাবো স্যার। এটা হচ্ছে অ্যান্ড গেটের এক্সপ্রেশন, দ্যাট ইজ আউটপুট এক্সপ্রেশন। লজিক সিম্বল দেখলাম, আউটপুট এক্সপ্রেশন দেখলাম। এবার এই এক্সপ্রেশনটা ফলো করে যদি আমরা একটা ট্রুথ টেবিল করি, ট্রুথ টেবিল মানে হচ্ছে একটা টেবিল, টেবিল মানে যার রো আর কালাম আছে, আর যে টেবিলের থ্রু দিয়ে আমি ইনপুটের সাথে আউটপুটের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি, সেই টেবিলটাকেই বলা হয় ট্রুথ টেবিল। ওকে, তো ট্রুথ টেবিল কিন্তু ইটসেলফ একটা টেবিল যার রো আর কালাম আছে, আর যার থ্রু দিয়ে আমি ইনপুটের সাথে আউটপুটের রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি, সেই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল। ওকে, তাহলে আমাদের এখানে ইনপুট কটা আছে স্যার? আমি কিন্তু ওই টু ইনপুট অ্যান্ড গেটটা তোমাকে আমি এক্সপ্লোর করছি। আমার ইনপুটটা আছে এ আর বি, দুটো ইনপুট। আউটপুট আছে আমার কাছে একটা ওয়াই। তাহলে আমি এখন দুটো ইনপুট দেব আর একটা আউটপুট আমি সেখান থেকে পাবো। এবার দুটো যদি ইনপুট হয় আমার এ আর বি, তাহলে দুটো ইনপুটের জন্য আমার পসিবল কম্বিনেশন কি হতে পারে? চারটে কম্বিনেশন হবে, কারণ বাইনারি ইনপুট তো। এবি তো বাইনারি ইনপুট, আমরা তো ডিজিটাল সার্কিট নিয়ে কাজ করছি বা ডিজিটাল গেট নিয়ে কাজ করছি, তারা তো বাইনারি ইনফরমেশনকে নিয়ে কাজ করে। তাহলে আমার দুটো ইনপুটের জন্য আমার বাইনারিতে 2 বিট কম্বিনেশন আমরা করে এসেছি, সেটা হচ্ছে ফার্স্ট কম্বিনেশন 0 0, সেকেন্ড কম্বিনেশন হচ্ছে 0 1, থার্ড কম্বিনেশন হচ্ছে 1 0, আর ফোর্থ কম্বিনেশন হচ্ছে 1 1। এই চারটের বাইরে কিন্তু আর কোনো কম্বিনেশন আসতে পারে না বা আসবে না, কারণ 2 বিট দিয়ে আমরা চারটে কম্বিনেশনই পেতে পারি। তাহলে আমি এখন এই প্রত্যেকটা চারটে আমার কেস, ফার্স্ট কেসটা হচ্ছে 0 0 ইনপুট, সেকেন্ড কেসটা হচ্ছে 0 1 ইনপুট, থার্ড কেসটা হচ্ছে 1 0 ইনপুট, আর ফোর্থ কেসটা হচ্ছে 1 1 ইনপুট। তাহলে এখন যদি আমি তো পাশে তো জানি আমরা এক্সপ্রেশনটা যে y ইজ ইকুয়াল টু a ডট বি, তাহলে এখন প্রথম কেসটা হচ্ছে 0 0 ইনপুট, তাহলে আমি দেখো বলতে পারি y ইজ ইকুয়াল টু 0 ডট 0, দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে 0 পাবো। আমি এখন বলছি আমার সেকেন্ড কেস ইনপুটটা 0 1, তাহলে y ইজ ইকুয়াল টু এ বি, তার মানে 0 ডট 1, দ্যাট মিনস 0। আমি এখানে 0 পাচ্ছি। থার্ড কেসটা হচ্ছে 1 0, আমি এখানে বলছি ওয়াই ইজ ইকুয়াল টু 1 ডট 0, একই ব্যাপার, এখানে 0 ডট 1 ছিল, এখানে 1 ডট 0 আছে, অতএব আমি পাচ্ছি আবার 0। তো আমার এখানে হয়ে গেল 0। আবার লাস্ট কম্বিনেশনটা হচ্ছে 1 1 সেট, অতএব 1 ডট 1, দ্যাট ইকুয়ালস টু 1, অতএব আমি পাচ্ছি 1। তাহলে এখান থেকে আমার অবজারভেশনের কিছু জিনিসপত্র আছে, এই ট্রুথ টেবিলটাকে দেখে আমাকে কিছু অবজার্ভ করতে হবে। তার মানে স্যার অ্যান্ড গেটে যখন দুটো ইনপুটই যখন 1, তখনই কিন্তু আউটপুটটা 1 বা হাই। আউটপুট 1 মানে তো হাই। তাহলে আমার যদি দুটো ইনপুট যদি হাই হয়, তাহলে কিন্তু আউটপুটটা আমার কিন্তু হাই হবে। আর যদি স্যার আমার এখান থেকে আরেকটা অবজারভেশন হচ্ছে, অন্য একজন বলছে স্যার আমার আরেকটা অবজারভেশন হচ্ছে, স্যার যদি কোনো একটা ইনপুট যদি স্যার লো হয়ে যায় মানে 0 হয়ে যায়, তাহলে কিন্তু অ্যান্ড গেটের আউটপুটটা কিন্তু 0। তাহলে আমরা এখান থেকে দুটো অবজারভেশন পাচ্ছি। ওকে, অতএব অবজারভেশন, অবজারভেশন ফ্রম দ্য টু ইনপুট অ্যান্ড গেট, মানে আমি কিন্তু আফটার গেটিং দ্য ট্রুথ টেবিল দেন উই ক্যান ফাইন্ড দ্য অবজারভেশন, হ্যাঁ, উই ক্যান ড্র সাম কনক্লুশন। ওকে, তাই তো পারছি। আমার প্রথম অবজারভেশন হচ্ছে যে দ্য আউটপুট অফ অ্যান্ড গেট, আউটপুট অফ অ্যান্ড গেট, দ্য আউটপুট অফ অ্যান্ড গেট ইজ হাই। হাই মানে আমরা 1 বলে সবাই জানি। ভালো করে স্টেটমেন্টটা যেটা লিখছি সেটা তোমরা পড়ো, তাহলে কিন্তু তার মিনিংটা বুঝতে পারবে। দ্য আউটপুট অফ অ্যান্ড গেট ইজ হাই ইফ যদি all of its input, যদি তার সমস্ত ইনপুটগুলো হাই হয়, আর হাই তার মানে হচ্ছে ওয়ান্স, হাই মানে তো ওয়ান্স, মানে ওয়ান্স। এটা আমার ফার্স্ট অবজারভেশন। দুটো ইনপুট আমার এখানে দেখো 1 হয়েছে বলে আমার আউটপুটটাও হাই হয়েছে, মানে 1 হয়েছে। আমি এটাকে বলতে পারি আমার আউটপুটটা এখানে হাই, আমি এটাকে বলতে পারি আমার আউটপুটটা এখানে লো স্টেটে আছে, এখানে আউটপুটটা আমার লো, এখানে আউটপুটটা আমার লো বলতে পারি। ওকে, তাহলে আমার একটা ফার্স্ট অবজারভেশন। আমার সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে the output of AND gate, the output of AND gate is low, that means 1 0, আগেরটা হাই মানে 1, লো মানে 0। যদি যদি একটা ইনপুট যদি আমার 0 হয় স্যার, তাহলে কিন্তু আউটপুটটা আমার 0। তাহলে আমি কি লিখবো? if any one of its input, any one of its input
ইজ লো অর জিরো, তাই না? ইনপুট ইজ লো অর জিরো, তাহলে কিন্তু আউটপুটটা আমার লো। তাহলে আমার দুটো কন্ডিশন বললাম যে অ্যান্ড গেটটা কখন আউটপুটটা হাই হবে আর অ্যান্ড গেটের আউটপুটটা কখন লো হবে। তো এটা আমার অবজারভেশন ফ্রম দ্য অ্যান্ড গেট, এটা আমার অবজারভেশন। ওকে, খুব ভালো একটা অবজারভেশন। এবার এই অবজারভেশনটা আমরা আরেকটু আরেকটু ডিটেলসে যাব, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে সবার কাছে আমাদের? আজ পর্যন্ত কোনো সমস্যা নেই অ্যান্ড গেট বুঝতে? অ্যান্ড গেট বুঝতে কোনো সমস্যা নেই, বেশ। এবার একটু অবজারভেশন আর একটু ডিটেলসে যাব, দ্যাট ইজ কল্ড টাইমিং ডায়াগ্রাম। ওকে, দ্যাট ইজ কল্ড টাইমিং ডায়াগ্রাম। যদি আমি এটাকে তোমার ডিপ্লোমাতে পড়াতাম, ডিপ্লোমা লেভেলে যখন গেট পড়াতাম, আমি কিন্তু এটা পড়াতাম না, টাইমিং ডায়াগ্রামটা কিন্তু বলতাম না। আমি যখন সেকেন্ড সেমিস্টারে পড়েছি আমি কিন্তু টাইমিং ডায়াগ্রাম বলিনি, কারণ দরকার লাগবে না, সেটা আমার এখানে লাগবে না। কিন্তু আমি এখানে তোমাকে টাইমিং ডায়াগ্রাম দেখাবো। কেন দেখাবো? না, আমি এখানে দেখো আমার ভালো করে পাশে একটু ট্রুথ টেবিলটাকে ড্র করি। এ আর বি, এটা হচ্ছে ওয়াই। আমি কার টাইমিং ডায়াগ্রাম করবো না, অ্যান্ড গেটের টাইমিং ডায়াগ্রাম করবো। আমি এখন থেকে টাইমিং ডায়াগ্রামটাকে একটু অভ্যাসের মধ্যে আনতে চাইছি। কেন? না, যখন আমরা সিকোয়েন্সিয়াল যখন সার্কিট পড়বো তখন সেখানে আমাদের মানে মাঝে মাঝেই আমাকে টাইমিং ডায়াগ্রাম করতে হবে। অর্থাৎ যদি এখন যদি আমরা অভ্যাসটা তৈরি করতে পারি তখন কি আমাদের কোনো সমস্যা হবে না, তাই না? তখন যদি যখন তোমাকে বলবো যে এটা টাইমিং ডায়াগ্রাম করো, তোমাকে তো বুঝতে কোনো সমস্যা হবে না যে তার মানে স্যার কি বলতে চাইছে। ওকে, অতএব আমার দেখো এটা আমার হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা আমি পাশে একটু ছোট করে লিখে নেওয়ার চেষ্টা করেছি। এটা আমার জিরো, এটা আমার জিরো, এটা আমার জিরো, এটা হচ্ছে ওয়ান। এটা হচ্ছে অ্যান্ড গেট আমার ট্রুথ টেবিল, ঠিক আছে? অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। তাহলে আমার এখানে এর কি কি ভ্যালু আছে দেখো তো, 0011, তাই না? 0011, ভালো করে এটাকে বোঝার চেষ্টা করবে, খুব সহজ কিন্তু, খুব ইজি, মানে বাচ্চারাও বুঝতে পারবে। হ্যাঁ, আমি যেভাবে বলবো সেভাবে তো বুঝতে পারবেই। যাই হোক, তো আমি এখানে চারটে টি স্টেট কনসিডার করছি। টি স্টেট মানে হচ্ছে একটা করে টাইম এস্টিমেশন বা টাইম পিরিয়ড। ওকে, এটা করে টাইম পিরিয়ড, ভালো করে এটাকে বোঝার চেষ্টা করবে। আমি চারটে এখানে টি স্টেট দিচ্ছি। টি স্টেট মানে হচ্ছে বা ক্লক, ক্লক সাইকেল বলতে পারো, এটা করে টাইম এস্টিমেট ধরো, এটা করে টাইম ধরো। কেন চারটে নিচ্ছি? যেমন দেখো তোমার চারটে কম্বিনেশন ইনপুটের বলে তোমার চারটে নিচ্ছি, একটা দুটো তিনটে আর একটা ড্র করতে হবে। চারটে আমি এখানে তোমার টি স্টেট দিলাম, এটাকে টি স্টেট বলা হয় বা তুমি ক্লক বলতে পারো। আমি বলছি এটাকে T1, এটাকে বলছি T2, এটাকে বলছি T3, এটাকে বলছি T4। ওকে, এবার আমি ফার্স্টে তোমার এখানে এটাকে ফার্স্টে ড্র করবো টাইমিং ডায়াগ্রামে। দেখো এটার ভ্যালু কি আছে, দেখো 0011। তাহলে দেখো এটা কিন্তু লো মানে জিরো, এটাও কিন্তু দেখো লো মানে জিরো। এবার দেখো তারপর দেখো তোমার কি আছে, দুটো ওয়ান আছে, দেখো আমি তখন হাই করে দেখো, এটা আবার হাই হয়ে গেল, ভালো করে বুঝবে কিন্তু। এটা কিন্তু দেখো হাই হয়ে গেল, আবার দেখো এই হাইটাই কিন্তু কন্টিনিউ হচ্ছে। তার মানে এটা হচ্ছে জিরো ভ্যালু এর, এটা হচ্ছে এর ওয়ান ভ্যালু। বোঝা গেছে কনসেপ্টটা? আমি দেখো এর কি ভ্যালু পেয়েছি, 0011। দেখো জিরো করলাম, জিরো করলাম, আবার দেখো ওয়ান করলাম, এটাকে ওয়ান করলাম, তাই তো? তাহলে আমাকে বলো যে বিটা আমার দেখো কি আছে, বিটা 0101, বলো তো কেমন করে করবো? বিটাকে আমি এখন ড্র করবো টাইমিং ডায়াগ্রামে। 0101, দেখো বিটা 0101। তাহলে ফার্স্ট তোমার বিটাকে জিরো করছি, তারপরে ওয়ান করব T2-তে, তারপর দেখো আবার জিরো করব T3-তে, তারপরে দেখো T4-এ আবার ওয়ান করবো। দেখো বুঝতে পারলে কিনা সবাই? এটা সবাই বুঝতে পেরেছে এই কনসেপ্টটা? 0101 করেছি, এটা মানে জিরো, এটা মানে ওয়ান, এটা মানে জিরো, এটা মানে ওয়ান, তাই তো? সবাই বুঝতে পেরেছি তো? এ বিকে আমি রিপ্রেজেন্ট করেছি টাইমিং ডায়াগ্রামে, এ বিকে রিপ্রেজেন্ট করেছি টাইমিং ডায়াগ্রামে। তুমি এটাকে ভাবো যে তোমার এটা একটা টাইম পিরিয়ড T1, এটাকে তুমি ভাবো T2, তুমি ভাবো T3, এটা তুমি ভাবো T4। ঠিক আছে? এইগুলো তোমার ঠিক আছে? এবি রিপ্রেজেন্ট করেছি, সবাই বুঝতে পেরেছো? একটু রিপ্লাই করো দেখি, এবিটা সবাই বুঝতে পেরেছো কিনা কিভাবে রিপ্রেজেন্ট করছি টাইমিং ডায়াগ্রামে? বেশ, এবার যদি আমি ওয়াইটা যদি আমি এখন বের করতে চাই, ওয়াইটাকে এবার তোমার রিপ্রেজেন্ট করবো টাইমিং ডায়াগ্রামে, খুব কিছুই না, খুব সিম্পল। তাহলে ওয়াইটা কি পেয়েছি দেখো, 0001। এবার ওয়াইটাকে দেখো রিপ্রেজেন্ট করছি, জিরো লো লেভেল, জিরো লো লেভেল, আবার দেখো জিরো লো লেভেল, এবার ওয়ান করবো। হ্যাঁ, এটাকে ওয়ান করবো, এটাকে বলতে পারি জিরো, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান। তাহলে এখন তোমার দেখো, এখন এই ট্রুথ টেবিলটা, এই টেবিল থেকে বোঝার থেকে তুমি দেখো টাইমিং ডায়াগ্রাম থেকে দেখো খুব ভালো করে বুঝতে পারবে। দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে স্যার তার মানে আমার প্রথম কম্বিনেশনে বা প্রথম টাইম পিরিয়ডে যখন আমার এটা জিরো, বিটা আমার জিরো, তখন স্যার আমার ওয়াইটাও জিরো।
আমার T2 তে এ যখন মানে সেকেন্ড কম্বিনেশন এ যখন 0 স্যার, বি যখন 1, তখন তখন স্যার আমার ওয়াইটাও 0। থার্ড কম্বিনেশন আমার এ যখন 1, বি যখন 0, আমার তখন ওয়াইটা 0। আর ফোর্থ কম্বিনেশনে বা ফোর্থ ক্লক পালসে আমার এ যখন 1, বি যখন 1, তখন কিন্তু আমার স্যার ওয়াইটাও 1। তাহলে এই ট্রুথ টেবিলটাকে আমরা আরো ভালো করে ডেপিক্ট করতে পারি এই টাইমিং ডায়াগ্রাম দিয়ে, তাই না? পারি তো? দেখো, এই ট্রুথ টেবিলটাকে আমরা কিন্তু এই টাইমিং ডায়াগ্রাম তোমার ভালো করে ডেপিক্ট করতে পারছি বা ভালো করে বুঝতে পারছি ডায়াগ্রামটা আমি এখান দিয়ে। তো এটাকে টাইমিং ডায়াগ্রাম বলা হয়। তো খুব কঠিন লাগলো টাইমিং ডায়াগ্রামটা? খুব কঠিন কি টাইমিং ডায়াগ্রামটা? হ্যাঁ, সহজ তো। এটা কার টাইমিং ডায়াগ্রাম? এটা হচ্ছে অ্যান্ড গেটের টাইমিং ডায়াগ্রাম, তাই না? তাহলে এরকম ভাবে আমি অ্যান্ড গেটটা তোমাকে শেখালাম, আমি কিন্তু বাকি গেটগুলো কিন্তু টাইমিং ডায়াগ্রাম তোমাকে কিন্তু শেখাবো না, তুমি নিজে নিজেই করতে পারবে। ওকে, তুমি নিজে নিজেই করতে পারবে বাকি গেটগুলো তোমার টাইমিং ডায়াগ্রাম। জাস্ট তোমার কি দরকার না, তোমার এই ট্রুথ টেবিলটা দরকার। এই ট্রুথ টেবিল তোমার যদি থাকে, তুমি যে কোনো গেটসের বা যে কোনো সার্কিটের তুমি কিন্তু টাইমিং ডায়াগ্রাম তৈরি করতে পারবে। আই কনফার্ম। ওকে, আমার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আমার এখানে দুটো ইনপুট আছে স্যার, যদি আমার তিনটে ইনপুট থাকতো এবিসি, আমি তখন তিনটে ইনপুটকে ফার্স্ট ডিফাইন করতাম, তারপরে ওয়াইটাকে ডিফাইন করতাম। আমি তো জানি কেমন করে ওয়াইটা পাওয়া, আমার তো বাইরে ভ্যালু দেওয়া আছে, আমার তো এর ভ্যালু দেওয়া থাকবে, বি এর ভ্যালু দেওয়া থাকবে, আমি জাস্ট এখানে প্লট করব, গ্রাফিক্যালি প্লট করব। দ্যাট ইজ আ টাইমিং ডায়াগ্রাম, দ্যাট ইজ কল্ড টাইমিং ডায়াগ্রাম। তাহলে আমরা একটা গেট সম্বন্ধে এত কিছু ইনফরমেশন কালেক্ট করছি একটা পার্টিকুলার গেটসের রেসপেক্টে। দেখো আমরা কি কি বের করেছি না, গেটসে ফার্স্টে তার লজিক সিম্বল দেখেছি, তার এক্সপ্রেশন দেখেছি, তার ট্রুথ টেবিল দেখেছি, তার ফাংশন বুঝতে গিয়ে আমরা তার অবজারভেশন দেখেছি, তার মানে অবজারভেশন দেখা মানে তার ফাংশনটা বোঝা, তারপরে তার টাইমিং ডায়াগ্রামটা দেখেছি। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা গেট সম্বন্ধে এই একই টাইপের ইনফরমেশন আমরা কালেক্ট করবো। আমরা কিন্তু এখন বেসিক লজিক গেটস পড়ছি, এটা হচ্ছে অ্যান্ড গেট। এরপরে আমরা আসবো পরবর্তী যে আমাদের বেসিক লজিক গেটস আছে, দ্যাট ইজ কল্ড লজিক্যাল অর গেট। আমরা এখন আসবো লজিক্যাল অর গেটের কনসেপ্টে। আমাদের সেকেন্ড যে লজিক গেটসটা বা বেসিক লজিক গেটস, তার মানে হচ্ছে লজিক্যাল অর গেট। আমরা এখন অর গেটের কনসেপ্টটা আমরা পড়বো। ঠিক আছে, আজকে আমরা বেসিক লজিক গেটসটা আমরা কভার করবো আজকে। তো এবার আসি অর গেটের কনসেপ্টে আসি। চলো, অর গেট তার লজিক সিম্বল দিয়ে আমাকে শুরু করতে হবে, তাই না? লজিক সিম্বল দিয়ে আমাকে শুরু করতে হবে। লজিক সিম্বলটা অর গেটের ক্ষেত্রে আমরা জানি, সবাই আমরা অনেকে পড়েছি। আর আমি তো সি পড়তে গিয়ে বা পাইথন পড়তে গিয়ে যখন আমরা অপারেটর পড়ছিলাম, তখন সেখানে আমি লজিক্যাল অ্যান্ড অপারেটর, লজিক্যাল নট অপারেটর, তাই না, লজিক্যাল অর অপারেটর আমরা পড়েছি, তাই না? বা বিটওয়াইজ এক্স অর, বিটওয়াইজ আমরা বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা পড়েছি। কিন্তু তার কনসেপ্টটাই, তার অ্যাকচুয়াল কিন্তু লজিকটা কিন্তু এখান থেকে ডিরাইভ করা। মানে আমার যে প্রিন্সিপালটা ফলো করে, অ্যান্ড গেটের প্রিন্সিপালটা ফলো করে, দেখো লজিক্যাল অ্যান্ড অপারেটর আছে, বিটওয়াইজ অ্যান্ড অপারেটর আছে সিতে, অ্যাজ ওয়েল অ্যাজ পাইথনও আমাদের অপারেটর গুলো রয়েছে, কাজ করছে। বা ডিফারেন্ট জাভাতেও অপারেটর আছে, বিটওয়াইজ অ্যান্ড বা লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। ওকে, তো লজিক সিম্বলটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে এরকম। তো এখানেও কিন্তু টু ইনপুট যেমন অর গেট পসিবল, আমার কিন্তু থ্রি বা এন ইনপুট অর গেটও কিন্তু পসিবল। যদি ইনপুটটা বলি, ইনপুটটা বলতে পারি এখানে এ আর বি, আর এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, এটা হচ্ছে আউটপুট। তুমি এখানে অ্যারো দিতেও পারো, না দিতেও পারো। ওকে, না দিলেও সেটা ভুল নয়। ওকে, আবার যদি আমি তোমাকে বলি যে এন ইনপুট অর গেট, তাহলে সেখানে আমাদের এন নাম্বার অফ ইনপুট থাকবে। আমি এটাকে বলছি এ, এটাকে বলছি বি, আমি ডট ডট দিয়ে এটাকে বলছি এন। ওকে, এটা এ ইনপুট, এটা বি ইনপুট, এটা হচ্ছে আমাদের আপ টু এন ইনপুট। ওকে, এবার আমি এখান থেকে তোমার পাচ্ছি ওয়াই। সো আমি বলতে পারি যে এক্সপ্রেশন, লজিক এক্সপ্রেশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, অর মানে তো চোখ বোঝায়, হ্যাঁ, লজিক্যাল অর কিন্তু এটা, এটা কিন্তু নট বাইনারি অ্যাডিশন। ওকে, এটা হচ্ছে লজিক্যাল অর। আর আমি এর রেসপেক্টে বলতে পারি যে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস আপ টু এন ইনপুট। ওকে, আপ টু এন ইনপুট পর্যন্ত বলতে পারি, মানে প্লাস এন অ্যাকচুয়ালি। ওকে, বলতে পারি এটা কিন্তু লজিক এক্সপ্রেশন বা আউটপুট এক্সপ্রেশন। ওকে, এটা হচ্ছে টু ইনপুট অরের জন্য লজিক এক্সপ্রেশন, এটা হচ্ছে আমার এন ইনপুট অরের জন্য তার লজিক এক্সপ্রেশন। এটা হচ্ছে টু ইনপুট অর গেট, টু ইনপুট অর, এটা হচ্ছে আমাদের এন ইনপুট অর গেট, এন ইনপুট
অর গেট, ইনপুট অর গেট। ওকে, এবার তার তো ফাংশনটা দেখলাম, অর গেট মানে যোগ করে দিচ্ছে, এই যোগটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এই যোগটা কিন্তু লজিক্যাল অর, নট বাইনারি অ্যাডিশন। এবার যদি একটু তার ট্রুথ টেবিলে যাই, তার যদি এবার ট্রুথ টেবিলে একটু যাওয়ার চেষ্টা করি, ট্রুথ টেবিল মানে যেখানে আমরা এখানেও আমার এই লজিক্যাল অর গেট কিভাবে কাজ করবে সেটাকে আমরা একটা টেবিলের থ্রু দিয়ে ডেমনস্ট্রেট করব। সেই টেবিলটার নামই হচ্ছে ট্রুথ টেবিল, যেখানে আমার দুটো ইনপুট থাকছে, আমি কিন্তু টু ইনপুট অর গেটটাকে আমরা এক্সপ্লোর করছি। ওকে, টু ইনপুট, তুমি কিন্তু থ্রি ইনপুট অর গেট নিয়েও তুমি এক্সাম্পলে দেখাতে পারো, যদি তোমার পরীক্ষায় যেরকমভাবে খুশি তুমি দেখাতে পারো, কোনো সমস্যা নেই। আমি টু ইনপুট অর গেট দেখাচ্ছি, তুমি থ্রি ইনপুট অর গেট দেখাতে পারো। তাহলে আমার টু ইনপুট অর গেট মানে তার পসিবল কম্বিনেশন হচ্ছে আমার দুটো, একটা হচ্ছে টু ইনপুটের জন্য তোমার চারটে কম্বিনেশন। ওকে, তো আমার দুটো ইনপুট চারটে কম্বিনেশন, আমি এখানে একটু ভালো করে লিখতে পারি যে এটা হচ্ছে স্যার ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, তাহলে আমার ফার্স্ট কম্বিনেশন 0 0, সেকেন্ড কম্বিনেশন 0 1, থার্ড কম্বিনেশন হচ্ছে 1 0, আর ফোর্থ কম্বিনেশন হচ্ছে 1 1। ওকে, তাহলে লজিক্যাল অর মানে y ইজ ইকুয়াল টু a প্লাস বি, y ইজ ইকুয়াল টু a প্লাস বি, অর্থাৎ মানে আমার লজিক্যাল অর করে দিচ্ছে মানে যোগ করে দিচ্ছে আলটিমেট। তাহলে 0 0 মানে হচ্ছে যোগ করে দিলে 0 হয়, 0 1 যোগ করে দিলে কিন্তু 1 হয়, তাই না? যদি আমার 0 0 ইনপুট হয় তাহলে আমরা কি পাবো, ওয়াইটা আমরা 0 পাবো, তাই না? যদি ইনপুটে যদি আমার 0 + 1 হয় তাহলে আমরা আউটপুট কি পাবো, ওয়াইটা 1 পাবো। যদি ইনপুটটা আমার 1 + 0 হয় তাহলে আউটপুটটা আমরা কি পাবো, 1 পাবো, তাই না? এটা তো তার মানে 1। আর যখন ইনপুটটা যখন আমার 1 + 1 তখন সেটা কি পাবো আমরা, এটা কিন্তু লজিক্যাল অর, নট দ্য বাইনারি অ্যাডিশন, 1 পাবো। তাহলে বাইনারি যদি অ্যাডিশন হতো না তাহলে কিন্তু এটা 0 হতো, তাই না? 1 এর সঙ্গে 1 যোগ করলে তো 0 হয়, তো আমরা এখানে 1 বলছি, এটা লজিক্যাল অর, কিন্তু তো আমি কিন্তু এখানে 1 পাবো। তো এটা নিয়ে আমাদের একটা কনফিউশন রয়েছে যে আমরা 1 এর সঙ্গে 1 স্যার যোগ করলে তো স্যার 0 হয়। আপনি এখানে সিম্বলটা লিখছেন প্লাস, আর আপনি যখন যোগ করছেন তখন বলছেন এটা লজিক্যাল অর হচ্ছে, তার মানে 1 এর সঙ্গে 1 যোগ করে আমি 1 বসাচ্ছেন কেন? এখানে তো 0 বসাতে পারতেন, তাই না? সেই কনফিউশন আমরা আসবো, সেই কনফিউশনটা আমরা দূর করার চেষ্টা করব। তা কেন আমি এখানে 1 বসাচ্ছি, কেন 0 বসাচ্ছি না, তাহলে আমাকে একটু তার অর গেটের সার্কিট ডায়াগ্রামে আমাকে ঢুকতে হবে। সার্কিট ডায়াগ্রাম অফ দ্য অর গেট, যেখানে আমরা কেন আমার এই যে 0 হচ্ছে বা 1 হচ্ছে বা 1 এর সঙ্গে 1 যোগ করে 1 হচ্ছে, কেন 0 হচ্ছে না, সেই এক্সপ্লানেশনটা আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, ধরে নেওয়া যাক আমার এখানে কিছু ভোল্টেজ সোর্স আছে। ওকে, আমার এখানে দুটো সুইচ আছে, এটা সুইচ, আর এখানে আমি একটা সুইচকে ডিজাইন করছি, এটা আমার একটা সুইচ, দুটো আমার সুইচ আছে। এবার দুটো সুইচকে আমি কানেক্ট করেছি, আমি দুটো সুইচকে তোমার দেখো প্যারালাল কানেকশন করেছি, আর এখানে আমার টার্মিনালে একটা হয়তো এলইডি বা একটা ল্যাম্প লাগানো আছে। ওকে, একটা এলইডি বা একটা ল্যাম্প লাগানো আছে, ঠিক আছে? এটা আমার আউটপুট টার্মিনাল ওয়াই। আমার এখানে কিছু ভোল্টেজ সোর্স আছে, এখানে আমার দুটো সুইচের নাম হচ্ছে এ আর বি, কারণ টু ইনপুট আমাদের অর গেট। তাহলে আমার এখানে ভোল্টেজটা আমার এখানে তোমার ধরো এদিকে কারেন্ট ফ্লো করবে, আমার এদিকে কারেন্ট ফ্লো করবে, এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে, এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে, এদিকে আসবে, এদিকে আসবে, এখানে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি দুটো সুইচকে বা দুটো আমার এখানে ইনপুট বলে আছে বলে আমি তোমার দুটো সুইচ দিয়েছি। কেন সুইচ দিয়েছি, প্রশ্ন হবে কেন সুইচ দিয়েছি স্যার? তা আমার এখানে প্রতিটা ইনপুটে তোমার স্টেটগুলো কি আছে, 0 বা 1, তাহলে একটা সুইচ তো তোমার আইদার অন হতে পারে কিংবা সুইচটা অফ হতে পারে। তাহলে সুইচটা যখন অন আছে তখন কিন্তু তোমার এখন তখন এখন দেখো তোমার কিন্তু দেখো দুটো সুইচ তোমার কিন্তু অফ সেটে আছে, মানে 0 কিন্তু তার এখন। আর যখন যদি আমি অন করে দিই না তাহলে কিন্তু আমি এটাকে তোমার এখানে ঠেকিয়ে দেবো, তখন কিন্তু ওটা অন হয়ে যাবে। তাহলে এখন কিন্তু বোথ সুইচ আর অন, অফ স্টেট, তা কিন্তু এখন অফ স্টেটে আছে দুটো সুইচ, এও খোলা আছে দেখো, এও খোলা আছে। তার মানে আমার কি এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে, আমার না করবে এইদিকে কোনো কারেন্ট ফ্লো করবে, কারণ এদিকে তোমার দেখো কোনো কারেন্ট ফ্লো করতে পারছে না, কারণ আমার তো পাথটা তো কন্টিনিউয়াস হচ্ছে না, পাথ তোমার এখানে ব্রেক আছে, এখানে দেখো ব্রেক করা আছে, আমার তো কারেন্টটা ফ্লো করতে পারবে না ইনপুট টার্মিনাল থেকে আউটপুট টার্মিনালে। আর যদি আমার কারেন্টটা ফ্লো করতে না পারে তাহলে আমার এখানে বাল্বটা জ্বলবে না, অতএব আমার কিন্তু আউটপুটটা কি পাচ্ছি আমরা, 0। ওকে, আমার ফার্স্ট ইনপুট ছিল 0 0, দেখো দুটো সুইচ কিন্তু আমার অফ ছিল। সেকেন্ড কম্বিনেশনটা হচ্ছে একটা সুইচকে আমার 0 আছে, অফ আছে, আর বি সুইচটা কিন্তু আমি এখন অন করে দিয়েছি, আমি কিন্তু এখন কানেক্ট করে দিয়েছি, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তাহলে এখন আমার এখান থেকে কারেন্টটা ফ্লো করবে এই ডাইরেকশনে, কারেন্টটা কারণ কন্টিনিউয়াস পাথ পেয়ে যাচ্ছে, কারেন্টটা ফ্লো করবে, ফ্লো করে আউটপুট টার্মিনালে গিয়ে কিন্তু এই পার্টটা আমার জ্বলবে। জ্বলা মানে তো 1,
বাল্বটা জ্বলছে মানে আউটপুটটা 1। ওকে, এবার থার্ড স্টেট 1 0। এখন আমি এই সুইচটাকে অন করে দিয়েছি আর নিচের সুইচটাকে আমি অফ করে দিয়েছি। তাহলে এখন তো আমার কারেন্টটা ফ্লো করবে, তো আমার তো কারেন্ট এখন ওপরের ডিরেকশন দিয়ে কারেন্টটা ফ্লো করবে, এই ডাইরেকশনে কারেন্টটা ফ্লো করবে, এই ডাইরেকশনে কারেন্টটা ফ্লো করবে, দিয়ে আমার এই বাল্বটা থেকে জ্বালিয়ে দেবে। তো আমার তখন আমরা 1 পেয়ে গেলাম। তাহলে এটা আমার এখন 1, এটা আমার এখন 0, তাই না? তাহলে 1 0, তার মানে 1 পাচ্ছি, বাল্বটা জ্বলছে। ওকে, এবার আমার লাস্ট কম্বিনেশন সেটা হচ্ছে 1 1। ওকে, এটা আমার লাস্ট কম্বিনেশন, সেটা হচ্ছে 1 1। এখন আমি প্রথম সুইচটাও অন আছে, আমার এই সুইচটাও অন আছে, বি সুইচটাও অন, এ সুইচটাও অন। তো এটাকে অন তো করেই দিয়েছি, আমি এটাকে এখন অন করে দিলাম। তাহলে তো আমার তো এখন এই ডাইরেকশনও কারেন্ট ফ্লো করছে, আমার এই ডাইরেকশনও কারেন্ট ফ্লো করছে। তাহলে আলটিমেট তো কারেন্টটা তোমার তো যাচ্ছে এটা দিয়ে, তার জন্য কিন্তু সুইচ আমার এখানে বাল্বটা কিন্তু জ্বলতে থাকবে, তার জন্য কিন্তু এটা 1। ওকে, আমরা জাস্টিফিকেশনটা বুঝতে পারলাম যে কেন 1 এর সাথে 1 যোগ করে এখানে 1 হয়। সবাই বুঝতে পেরেছি জাস্টিফিকেশনটা? হ্যাঁ, হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি কেন এটা 1 হয়, 1 এর সাথে 1 যোগ করে কেন 1 হয়। এটা কিন্তু জাস্টিফিকেশন। আর যদি তুমি অ্যান্ড কে যদি তুমি এরকম সার্কিট ডায়াগ্রাম করতে জানো, তখন তোমাকে দুটো সুইচকে তখন তোমাকে কিন্তু সিরিজে কানেক্ট করতে হবে। দুটো সুইচকে তোমাকে সিরিজ, কোনটা বলবো আবার? আমার 1 মানে সুইচটা অন আছে, এই সুইচটাও অন আছে। দুটো 1 মানে কি, দুটো সুইচ অন আছে, তখন তো কারেন্ট তো এই ডাইরেকশনও ফ্লো করবে, এই ডাইরেকশনও ফ্লো করবে, যেটা তারা জ্বলবে। তাই তো, এটাই বলে, তাই না? এটাই বলেছি। ওকে, বেশ। তাহলে এটা হচ্ছে আমাদের লজিক্যাল অর গেটের কনসেপ্ট। এবার কিছু অবজারভেশনে যাবো আমরা, লজিক্যাল অর গেটে কিছু অবজারভেশন দেখবো। ঠিক আছে, চলো অবজারভেশন। অবজারভেশন, আমি প্রথম অবজারভেশন বলতে পারি কি, যে যে স্যার দ্য আউটপুট অফ অর গেট, দ্য আউটপুট অফ অর গেট ইজ হাই। কখন হাই হচ্ছিল আমার আউটপুট অর গেটটা, বা 1 কখন হচ্ছিল না, যদি স্যার কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায় না, তাহলে কিন্তু আউটপুটটা 1 হয়ে যাচ্ছে। তাই তো, তাই তো আমরা অবজার্ভ করলাম যে ইফ এনি ওয়ান অফ ইটস ইনপুট ইজ হাই, ইজ হাই, তখনই কিন্তু আমার আউটপুটটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। কারণ দেখি আমরা যে আমার কোনো একটা ইনপুট যদি যদি 1 হয়, দেখো এটা দেখো একটা ইনপুট 1, এখানে তোমার দেখো এই কম্বিনেশন তোমার দেখো একটা ইনপুট 1, এই কম্বিনেশন তোমার দেখো একটা যে কোনো একটা ইনপুট দেখো 1, তাহলে কিন্তু দেখো আউটপুটে কিন্তু 1। তাহলে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায়, তাহলে কিন্তু আউটপুটটা আমার 1। ওকে, এটা আমার ফার্স্ট অবজারভেশন। আর কখন লো হবে সেটা বলবো, যে দা আউটপুট অফ অর গেট ইজ লো, মানে হচ্ছে 0, ইফ all of its input আর কি লো বা 0। যখন দুটো ইনপুট যখন 0 0, তখনই কিন্তু আউটপুটটা 0, আর বাকি সমস্ত কেসে কিন্তু আউটপুটটা 1। ওকে, তো এটা হচ্ছে আমার অর গেট থেকে আমার অবজারভেশন। আমার এখানে এটা অবজারভেশন। তো এখন যদি তোমাকে আমি বলি যে টাইমিং ডায়াগ্রামটা তোমাকে করে ফেলতে হবে, পারবে না করতে টাইমিং ডায়াগ্রামটা আগের মতো করে অর গেটের হ্যাঁ ক্ষেত্রে? স্যার। পারবে? হুম, বেশ। তাহলে এই টাইমিং ডায়াগ্রামটা তোমরা কিন্তু নিজেরা করতে পারবে। আমি জায়গাটা ফাঁকা রাখছি, আর আমি তো এই বোর্ড ওয়ার্কটা সবাইকে প্রোভাইড করব। তো এই বোর্ড ওয়ার্কটা তোমরা মাইক্রোসফট এজ দিয়ে ওপেন করবে। ওকে, কি দিয়ে? মাইক্রোসফট এজ দিয়ে। ওকে, তো মাইক্রোসফট যদি তুমি এজ দিয়ে ওপেন করো, তাহলে তুমি তোমার ল্যাপটপে তুমি কিন্তু মাউস দিয়ে কিন্তু এটা লিখতে পারবে এর উপরে। ওকে, তুমি কিন্তু মাউস দিয়ে কিন্তু এর উপরে লিখতে পারবে। যদি তোমার পেন ট্যাব নাও থাকে, তুমি কিন্তু মাউস দিয়ে এর উপরে লিখে তুমি টাইমিং ডায়াগ্রামটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, কমপ্লিট করবে। ঠিক আছে, এবার তো এটা আমার হচ্ছে আমি কিন্তু এটা করলাম না, কারণ জানি তোমরা এটা করতে পারবে, তার জন্য কিন্তু আমি এটা আর করলাম না। আমি এবার চলে আসবো নেক্সট যে বেসিক গেটস, তার নাম হচ্ছে নট গেট। আমরা এখন সেই নট গেটের কনসেপ্টে আসবো। ওকে, থার্ড যে গেটটা আমার, সেই গেটটা হচ্ছে
নট গেট। নট গেট এটা আমাদের লাস্ট গেট আজকে। আমরা তারপরে কিছু দু একটা কনসেপ্ট দেখে আমরা যাব আস্তে আস্তে। ফার্স্টে লজিক সিম্বল। ফার্স্টে লজিক সিম্বল দেখব। আমার এই বোর্ড ওয়ার্কগুলোকে যদি কেউ মানে প্রিজার্ভ করো একটার পর একটা, তাহলে এটা কিন্তু তোমার অ্যাজ আ নোটস। ওকে, এটা কিন্তু নোটস হিসেবে তুমি কিন্তু ব্যবহার করতে পারবে। কারণ এটাকে নোটস হিসেবে ব্যবহার করে সব থেকে ভালো বুঝতে পারবে যে তুমি যেভাবে বুঝেছো বা আমি পড়ানোর সময় যেভাবে এটাকে ইউজ করেছি, তোমার কিন্তু সেটাকে পড়তে কিন্তু আরো বেশি সুবিধা হবে। ওকে, ধরে নাও এটা আমার নট গেটের সিম্বলটা হচ্ছে এরকম। তো যার এটা হচ্ছে ইনপুট, নট গেটে কিন্তু একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। আউটপুট তো একটা সবার জন্য ফিক্সড। এখানে কিন্তু একমাত্র নট গেট আমার কিন্তু একটা ইনপুট থাকে, সেটা হচ্ছে এ ইনপুট। আমি বি বলতে পারি, সি বলতে পারি, ডি বলতে পারি। যদি আমার এ ইনপুট হয়, তাহলে আমার আউটপুটটা সবসময় কি হয় না, আউটপুটটা আমার ইনপুটটাকে কিন্তু ও কমপ্লিমেন্ট করে দেয়। এবার ওকে, আমি এবারটাকে এভাবে লিখতে পারি, আমি এবারটা কিন্তু এভাবে লিখতে পারি। তার মানে যদি ইনপুটটা আমি 0 দিই না, তাহলে কিন্তু আউটপুটটা আমি পাবো 1। আর যদি আমি ইনপুটটা 1 দিই, তাহলে আউটপুটটা কিন্তু আমি পাবো 0। কিন্তু জাস্ট 1 কমপ্লিমেন্ট করে দেয়। ওকে, এটা হচ্ছে আমার লজিক্যাল নট গেটের লজিক সিম্বল। এবার ট্রুথ টেবিলে যাব। ট্রুথ টেবিল তো কিছুই নেই, আমি একটা ইনপুট লিখবো আর একটা আউটপুট লিখবো, তাই না? আমার এটা হচ্ছে ইনপুট আর ওয়াইটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এ যদি আমার 0 হয়, তাহলে ওয়াইটা হবে 1। আর এ যদি আমার 1 হয়, তাহলে ওয়াইটা হবে 0। কারণ ওয়াই ইজ ইকুয়াল টু এ বার। এ বার মানে হচ্ছে এর কমপ্লিমেন্ট, তাই না? তাহলে যেহেতু আমার ওয়াই ইজ ইকুয়াল টু এ বার, অর্থাৎ যদি এ যদি আমার 0 হয়, তাহলে এটা হবে ওয়াইটা হবে 1। আর এ যদি আমার 1 হয়, তাহলে দেখো ওয়াইটা হবে কিন্তু 0। মানে জাস্ট কমপ্লিমেন্ট করে দিচ্ছে বা ইনভার্ট করে দিচ্ছে। ওকে, কমপ্লিমেন্ট করে দিচ্ছে বা ইনভার্ট করে দিচ্ছে নট গেট, তাই না? ওকে, জাস্ট তোমার কিন্তু ইনভার্ট করে দিচ্ছে। ওকে, তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট নট গেট সিম্পলি ইনভার্টস দ্য গিভেন ইনপুট। ইট simply inverts the given ইনপুট। যা তুমি ইনপুট দেবে তাকে কিন্তু ও কি করে দেবে, ও তোমাকে সেই ইনপুটটাকে ইনভার্ট করে দেবে। ওকে, তার জন্য যেহেতু আমার নট গেট সিম্পলি ইনভার্ট করে দেয় কোনো গিভেন ইনপুটকে, তার জন্য ইট ইজ অলসো নোন অ্যাজ ইনভার্টার গেট। তার জন্য এই গেটকে আমরা আর একটা গেটের নাম হিসাবে ডাকতে পারি, দ্যাট ইজ কল্ড ইনভার্টার গেট। তো হোয়াই নট গেট ইজ কল্ড ইনভার্টার গেট? তো NOT gate simply inverts the given input, therefore it is known as inverter gate. ওকে, বলতে পারি আমরা। এবার লজিক গেটস তার ট্রুথ টেবিলটা তো দেখলাম। এবার তার টাইমিং ডায়াগ্রামটা তোমরা খুব সহজেই করতে পারবে। আমি কিছু অবজারভেশনের পয়েন্ট বা কথা এখানে বলবো। কিছু অবজারভেশনের পয়েন্ট আমি এখানে কথা বা পয়েন্ট আমি এখানে বলবো। ফার্স্ট অবজারভেশন আমার, যে খুব সহজ একটা অবজারভেশন, যে দ্য output of NOT gate, the output of NOT gate is high. The output of NOT gate is high, that is 1, if its input is low বা 0. Okay, or otherwise the output of NOT gate is low, that means 0, if its input is high. এটা আমার কাছে অবজারভেশন নট গেটে রেসপেক্টে। ওকে, তোমার এটা আমার অবজারভেশন। ওকে, 1। তো লজিক সিম্বল, ট্রুথ টেবিল, টাইমিং ডায়াগ্রামটা তোমরা আশা করি সবাই করতে পারবে। টাইমিং ডায়াগ্রামটা নট গেটের ক্ষেত্রে খুব ছোট একটা টাইমিং ডায়াগ্রাম, সবাই করতে পারবে। আমি নট গেটের তোমার টাইমিং ডায়াগ্রামটাকে সিম্পলি শুধুমাত্র পাশে একটা ট্রুথ টেবিল হলেই হয়ে যাবে, তাই না? আমার তো এরকম ভাবে আমি তো করতে পারি এটাকে, আমি তো সিম্পলি এটাকে এরকম ভাবে করতে পারি। দেখো, দুটো আমার এখানে দুটো কনসেপ্ট, দুটো আমার টি স্টেট আছে, তাই না? একটা T1, একটা হচ্ছে T2। আমি ফার্স্ট এখানে এটাকে ড্র করবো, আমার তো এ ইনপুট আর ওয়াইটা হচ্ছে আউটপুট। আমি দেখো এটা হচ্ছে ফার্স্টে 0, তারপরে এটা হচ্ছে 1, তাই না?
আমার এরকম কেসটা তো এ আর হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 0 যদি হয় তাহলে ওয়াইটা 1 হবে, আর এটা যদি 1 হয় তাহলে ওয়াইটা আমার 0 হবে। তাহলে এটা হচ্ছে ইনপুট আর ওয়াইটা হচ্ছে আমার আউটপুট। তাই ফার্স্টে এটাকে ড্র করলাম। আমি এবার দেখো আউটপুটটাকে ড্র করবো। এটা হচ্ছে আউটপুটটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াইটার ভ্যালু কি আছে? দেখো এটা একবার 0 একবার 1, তাই না? এর ভ্যালু দেখো 0 একবার 1, 0 1 করেছি। আর ওয়াইটা কি হবে? 1 0 রেসপেক্টিভলি। তাহলে এটাকে 1 করে দিচ্ছি, আর এটাকে তোমার নামিয়ে দিয়ে এটাকে 0 করে দিচ্ছি। তাহলে এটা 1 এটা 0, তাই না? তাহলে আমার যেহেতু ওয়াই ইকুয়াল টু এ বার, তার জন্য তুমি এটা করতেই পারি। এটা হচ্ছে আমার টাইমিং ডায়াগ্রাম ফর দ্য নট গেট। ওকে, টাইমিং ডায়াগ্রাম ফর দ্য নট গেট। বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছি? বেশ, টাইমিং ডায়াগ্রাম ফর দ্য নট গেট। তাহলে আমরা ডিফারেন্ট গেটসের, বা আমরা আজকে কিন্তু বেসিক্যালি যেটা আমরা কভার করলাম সেটা হচ্ছে বেসিক গেটস। বেসিক গেটসের কনসেপ্ট আমরা কভার করলাম। এবার আমি বেসিক গেটসে কনসেপ্ট তো কভার করেছি, আমি এর সাথে সাথে আজকে আরেকটা ছোট্ট কনসেপ্ট, জাস্ট 5-7 মিনিট আমার লাগবে, সেই কনসেপ্টটা একটু ক্লারিফাই করবো। ওকে, চলো। বেসিক গেটস কিন্তু আমাদের হয়ে গেল। হ্যাঁ, বেসিক গেটসের কনসেপ্ট কিন্তু আমরা কভার করলাম বা কভার করে ফেললাম। ছোট্ট একটা কনসেপ্টে আসবো, এর সাথে মানে অনেকটা রিলেটেড সেই কনসেপ্টটা। খুব সহজে আমরা বেসিক লজিক গেটসটা আমরা বুঝতে পারলাম। আর এই বেসিক লজিক গেটস থেকে আমরা কোনো ইউনিভার্সাল গেটকে আমরা ডিজাইন করতে গেলে আমার বেসিক লজিক গেটসের কনসেপ্ট দরকার লাগে, বা যদি আমরা কোনো আদার্স কোনো গেটসকে বা লাইক এক্সঅর বা এক্স নট যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলেও কিন্তু আমাদের বেসিক গেটসেরই কনসেপ্ট দরকার লাগে। Okay? কারণ এক্সঅর করতে গেলে আমাদের কিন্তু অনেকটা ওই অরের কনসেপ্ট দরকার লাগছে, বা আমার যদি এক্স নর করতে হয় তাহলে হয়তো আমাকে নটের কনসেপ্ট লাগছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা সেটা কিন্তু করতে পারি, খুব সহজে সেটা কিন্তু আমরা করতে পারবো। আমি আজকে আরেকটা ছোট্ট অল্টারনেট গেটের কনসেপ্টটা একটু আমরা দেখবো। অল্টারনেটিভ লজিক গেটস, আমরা তো অ্যান্ড অর নট তো পড়ে ফেলেছি, তো এখন তার অল্টারনেট গেটগুলোকে কিভাবে ডিজাইন করা যাবে বা কিভাবে তৈরি করা যাবে সেটা আমরা জানবো। কিন্তু সেখানে জানতে গেলে যদি আমার অন্য কিছু একটা কনসেপ্ট লাগে, তাহলে কিন্তু আমরা জানতে পারবো না। তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটা কিন্তু থেকে বেরিয়ে চলে আসতে হবে। ওকে, কিরকম কিরকম জিনিসটা আমি দেখো, এখানে দুটো মেনলি দুটো আমি কালাম করছি। একটা হচ্ছে অরিজিনাল গেট, অরিজিনাল গেটস, আর একটা কালাম করছি সেটা হচ্ছে অল্টারনেট গেটস, অল্টারনেট গেটস। এটা যদি সবগুলো গেটস পড়িয়ে নেওয়ার পর যদি বলতাম, তাহলে তোমাদের কাছে জিনিসটা আর একটু বেশি আন্ডারস্ট্যান্ডেবল হতো। আশা করি এটাতে আমরা হয়তো কিছুটা হলো একটা ধারণা দিতে পারবো। সেটার জন্যই আরো বলা। যেমন ধরে নাও, আমরা অ্যান্ড গেট পড়ে এসেছি, এটা হচ্ছে অ্যান্ড গেট, তাই না? টু ইনপুট অ্যান্ড গেট। এটা এটা আমার অরিজিনাল গেট হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল অ্যান্ড গেট, এটা হচ্ছে অরিজিনালি আমার অ্যান্ড গেট। ঠিক আছে, এবার এই অ্যান্ড গেটটার যদি আমি একটা অল্টারনেট গেট ডিজাইন করতে যাই না, তাহলে সেই অল্টারনেট গেটটা আমার এরকম হবে। কেন হবে সেটা আমি পরে, আমি সমস্ত গেট কভার করে তারপরে আমি বলবো কেন হবে, সেটা কিন্তু আমি পরের দিন আমি বলবো। এগুলোকে বাবেল বলা হয়। হ্যাঁ, মানে এগুলোর ইনপুটটা ঢোকার আগে কিন্তু ফার্স্টে বার হয়ে যাচ্ছে, তারপরে ইনপুটটা ঢুকছে। ওকে, এটা হচ্ছে আমার অল্টারনেট গেট এই অ্যান্ড এর রেসপেক্ট। এটা তোমার অ্যান্ড গেট, তার আমি অ্যান্ডটাকে, এই গেটটাকে তোমার দিয়ে আমি অ্যান্ড এর কাজ করাতে পারি, আমি কিন্তু এটাকে দিয়ে কিন্তু অ্যান্ড এর কাজ করাতে পারি। কেন কি করে পারি সেটা আমি পরের দিনে বলবো, কারণ আমি কিন্তু ডিমর্গানস থিওরেমটা কাজে লাগবে। আমি এখন ডিমর্গানস থিওরেম পড়িনি। ওকে, তার জন্য। আর আমি এখানে অ্যান্ড আর নটটাই দেখাবো। নট, তার কোনো অল্টারনেট গেট নেই। আর যদি অর যদি আসে, ধরুন আমাদের কোনো একটা অর গেট, কোনো অর গেট হয়, এই অর গেটটা যদি আমরা অল্টারনেট গেট ডিজাইন করতে চাই, তাহলে ওটা এটা যেমন যদি তোমার অরে যদি তোমার এরকম ভাবে রিভার্স হয়ে যায়, তাহলে এখন যদি আমরা অর গেট থাকে অরিজিনাল গেট, তার কিন্তু অল্টারনেট গেটটা কিন্তু হবে এরকম। দেখো তুমি কিন্তু এটা দেখো রিলেশন পাচ্ছ, দেখো দুটোর মধ্যে পাচ্ছ না রিলেশন একটা? কেন হচ্ছে কিন্তু আমি এখন বলবো না, কেন কেন হচ্ছে সেটা কিন্তু আমি নেক্সট দিন বলবো, বা আরো কিছু কনসেপ্ট ক্লারিফাই করে তারপর কিন্তু আমি কেন হচ্ছে সেটা আমি বলবো। ওকে, এই দুটো আমরা এখান থেকে অরিজিনাল গেট আর অল্টারনেট গেট সম্বন্ধে আমরা জানলাম। যে আমার এটা যদি এরকম অর গে অ্যান্ড গেট হয়, তাহলে অ্যান্ড গেটটা যদি এরকম হয়, তাহলে কিন্তু আমি এরকম ভাবে ড্র করতে পারি। এটা হচ্ছে তোমার এর কাজ যা, এর কিন্তু তোমার সেম কাজ। আমরা কি জানি
না অ্যান্ড এর তোমার যদি এ বি ইনপুট হয় তাহলে আউটপুটটা তোমার হয় ওয়াই ইজ ইকুয়াল টু অ্যান্ড এর ক্ষেত্রে এ ডট বি। কিন্তু এখানে দেখো কিভাবে কাজ হয়, দেখো আমার ইনপুটটা হচ্ছে এ, ইনপুটটা হচ্ছে বি, আর ধরো না এখানে আউটপুটটা তোমার ধরো না ওয়াই। তা দেখো এটা তোমার ঢোকার আগে কিন্তু দেখো বাবল দিয়ে ঢুকছে, মানে কিন্তু এটা কিন্তু এ বার হয়ে ঢুকছে অরের কাছে, আর বিটা কিন্তু তোমার দেখো বি বার হয়ে ঢুকছে। তাহলে এখন দেখো তারপর আবার কি হচ্ছে, তারপর দেখো কমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে বলতে পারি তো যে ওয়াই ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার, যেহেতু অর গেট তার জন্য তোমার এ বার প্লাস বি বার, এখানে ইনপুট তোমার তো এখানে তোমার তো এ বার হয়ে যাচ্ছে, আর বি তোমার বাবেল দিয়ে পাস করে তোমার তো বি বার হয়ে যাচ্ছে। তাহলে এ বার প্লাস বি বার যেহেতু অর গেট, তার আবার হচ্ছে হোল বার, তার আবার হোল বার। ওকে, তার আবার হোল বার। তাহলে এইটাকে এটা তোমার একটু ডিমর্গানসের থিওরেম অ্যাপ্লাই করা যায়। তার মানে এটা তোমার অ্যাকচুয়ালি তোমার দাঁড়ায় এ ডাবল বার ইনটু বি এর ডাবল বার, আর এ ডাবল বার মানেই হচ্ছে এ, আর বি এর ডাবল বার মানে হচ্ছে বি। তার মানে দেখো আলটিমেট তুমি দেখো সেই ঘুরে ঘুরে কিন্তু এ বি পেলে। তাহলে এখন তুমি তো বলতেই পারো যেহেতু আউটপুটটা এ বি পাচ্ছি, তার মানে স্যার এই গেটটা ইউজ করে যা পাবো আমি এই গেটটা কিন্তু ইউজ করে তাই পাবো। আমি কিন্তু এখানে ডিমর্গান থিওরেমটাকে অ্যাপ্লাই করেছি। ডিমর্গান থিওরেম কিছুই নয়, তোমাকে ডিমর্গান থিওরেম বলে যদি এ প্লাস বি তার যদি হোল বার হয় তাহলে সেটা থেকে আমরা পেতে পারি এ বার ডট বি বার। ঠিক আছে, এটা ফার্স্ট থিওরেম। আর সেকেন্ড থিওরেম হচ্ছে যদি এ ডট বি তার হোল বার থাকে তাহলে আমরা এটাকে ভাঙতে পারি এ বার প্লাস বি বার। মানে আলটিমেট কি হয়, প্লাস থাকলে সেই প্লাসটা ডট হয়ে যায়, আর এই বারটা কিন্তু ডিভাইড হয়ে যায়। এবার দেখো তোমার যদি ডট থাকে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে, আর দেখো বারটা কিন্তু ডিভাইড হয়ে যাবে। তা এখন দেখো আমার এ বার প্লাস বি বার তার হোল বার আছে, তুমি এটাকে তার মানে দেখো আমার এই প্রথম রুলটা অ্যাপ্লিকেবল। এখানে এ বার প্লাস বি বার তার হোল বার আছে, তার মানে এ বার তার বার ইনটু বি বার তার বার। আর আবার দেখো আবার যদি বলেছিলাম তোমাকে দেখো এ ডাবল বার, তার মানে দেখো আমি কি বলেছি এ বলেছি কেন, কারণ তুমি এর মানটা একবার জিরো ধরো, যদি তুমি দেখো জিরো তার ডাবল বার, জিরোর একবার বার করলে কত হয় ওয়ান, তার আবার বার করলে কত হয় দেখো জিরো হয়, তার মানে তুমি তো ঘুরে ফিরে তুমি তো এটাকেই পাচ্ছ দেখো। তো জিরো তোমার তো এর ভ্যালু, তুমি এ পাচ্ছ। তুমি আবার এর মানটাকে তুমি ওয়ান ধরো, যেখানে বসাও ওয়ানের ডাবল বার, তাহলে ওয়ানের একবার বার করলে কত হয় জিরো, তার আবার একবার বার করলে কত হয় জিরো, বার করলে কত হয় ওয়ান, তাহলে ওয়ানটা কার ভ্যালু এর ভ্যালু। তা তুমি এখন এ ডাবল বার সমান তুমি বলতে পারো না যেটা এ, তাই লিখেছি এ ডাবল বার মানে কি লিখেছি এ লিখেছি, আর বি এর ডাবল বার মানে কি লিখেছি বি লিখেছি। অতএব আমার এই গেটটার অল্টারনেট গেট হচ্ছে এই গেটটা। তো সিমিলার ফর অরের ক্ষেত্রে, অর মানে হচ্ছে এটা এ এটা বি এটা হচ্ছে ওয়াই। আমরা কি জানি ওয়াই ইজ ইকুয়াল টু অরের ক্ষেত্রে এ প্লাস বি হয়। আবার দেখো এটা আমার হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা তো অ্যান্ড গেট তাই না। এবার এটা কিন্তু এ বার হয়ে ঢুকছে, আর বিটা কিন্তু বাবল দিয়ে বি বার হয়ে ঢুকছে, আর এটা কিন্তু তোমার ওয়াই। তখন তুমি কি পাচ্ছ ওয়াই ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার তার আবার হোল বার। তা তোমার দেখো সেকেন্ড রুলসটা ডিমর্গানসের এ ডট বি তার হোল বার, তাহলে কি পাবো তুমি বলো এ ডাবল বার প্লাস বি এর ডাবল বার। তাহলে এ এর ডাবল বার মানে কি পাচ্ছ এ পাচ্ছ, প্লাস বি এর ডাবল বার মানে কি পাচ্ছ বি পাচ্ছ। তো তুমি তো ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি পেয়ে গেলে, তাহলে এই গেটটা আর এই গেটটা তোমার তো সেম কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য অরিজিনাল গেট অ্যান্ড অল্টারনেট গেটস। আমরা এই কনসেপ্টটা আমরা পড়বো সমস্ত গেটগুলোকে কভার করে। আমি কিন্তু এটা এক্সট্রা বললাম আজকে, এটার উপর কিন্তু কিছু কোনো কিছু ইয়ে হবে না, তুমি কি ভেবো না এটা এটার উপরে স্যার আজকে কোনো এটা বললো। আমি ডিমর্গান থিওরেম কিন্তু পড়াইনি এখনো, আমি তোমাকে জাস্ট বললাম যে এই অরিজিনাল গেটটার রেসপেক্টে আমরা কিন্তু অল্টারনেট গেটগুলো কিন্তু নিজেরাই বের করতে পারি। ঠিক আছে, তো আমরা এই অ্যান্ডের তোমার অল্টারনেট গেট দেখলাম, আর আমরা অরের কিন্তু অল্টারনেট গেট দেখলাম। তো এটা সবাই বুঝতে পেরেছো, কিছুটা হলে বুঝতে পেরেছো তো যে কি করে আমার এই অ্যান্ডটা তোমার সেম হচ্ছে, এটা এটা তোমার কেমন ভাবে কিভাবে সেম কাজ করছে। হ্যাঁ, ওকে, আমার কিন্তু বেসিক এখানে ডি মর্গানস থিওরামটা আমি অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু করিনি। ডি মর্গানস থিওরামটা আমি অ্যাপ্লাই করছি। আমরা আসবো নেক্সট দিন পড়বো ডি মর্গানস থিওরাম, আগে সমস্ত গেটগুলো কভার করি, তারপর তো ডি মর্গানস থিওরামের কনসেপ্টে আসবো, তাই না? ঠিক আছে, তো এই পর্যন্ত সবার ঠিক আছে আপ টু দিস? হ্যাঁ, বেশ। তো এতক্ষণ তো পড়লে সবাই ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক কনসেপ্ট, তো মানে সবার ইন্টারেস্টিং লাগছে সাবজেক্টটা? হুম, মানে আমি মুখে বলছি ইন্টারেস্টিং সাবজেক্ট তা কিন্তু না, তোমাদের কতটা ইন্টারেস্ট লাগছে তার উপর ডিপেন্ড করবে এটা ইন্টারেস্টিং কিনা। তাই তো, সবার লজিক গেটসের কনসেপ্ট বা আমরা যেটা আজকে বেসিক মানে প্রিলিমিনারি যে কনসেপ্টগুলো আমরা আজকে বেসিক্যালি পড়লাম, সেই কনসেপ্টের উপরে বেস করে আমরা কিছুটা ইন্টারেস্ট পেয়েছি তাই না, পড়তে ভালো লাগছে তাই তো, বা বুঝতে ভালো লাগ বুঝতে পারছি, বা যেগুলো শুনছি সেগুলো মাথায় ঢুকছে, এরকম ভাবে তো জিনিসটা বুঝতে পারছি তো আমরা। হ্যাঁ,
ওকে, বেশ, এটা কিন্তু প্রিলিমিনারি কনসেপ্ট। আমার যত আমরা লজিক গেটসের কনসেপ্ট যত ভালো থাকবে না, তত কিন্তু আমরা মানে আরো এর পরবর্তী যে কম্বিনেশনাল সার্কিট বা সিকোয়েন্সিয়াল সার্কিট সেগুলো সব কিন্তু আমরা ভালোভাবে কাজ করতে পারবো। আমি লাস্ট টপিক দিয়ে শেষ করব, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য লজিক গেটস। যদিও আমরা বেসিক লজিক গেটস এর কনসেপ্ট আমরা দেখেছি, তাও লজিক গেটস এর কিছু অ্যাপ্লিকেশন যদি জানার চেষ্টা করি। লজিক গেটস মানে কিন্তু সমস্ত গেটসগুলো কথাই বলছি আমি, সেখানে বেসিক লজিক গেটস, আমি সেখানে এক্সট্রা বা আদার্স লজিক গেট বা ইউনিভার্সাল লজিক গেট, আমি সবার কথা বলছি। সবার কথা নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু তার অ্যাপ্লিকেশন বলছি। আমি ফার্স্টেই বলতে পারি, লজিক গেটস ব্যবহার করে আমরা কোনো অ্যারিথমেটিক সার্কিটকে ডেভেলপ করতে পারি বা ডিজাইন করতে পারি। অ্যারিথমেটিক কোনো সার্কিট, তো অ্যারিথমেটিক সার্কিট মানে হচ্ছে সে কিছু অ্যাডিশন করতে পারবে, সাবট্রাকশন করতে পারবে, মাল্টিপ্লিকেশন করতে পারবে। তা সেই অ্যারিথমেটিক সার্কিট ডিজাইন করা মানে আমার অ্যাডিশন করতে পারে যে সার্কিট, তার নাম হচ্ছে অ্যাডার, আমরা আসবো পরে কম্বিনেশন সার্কিটে। আমার সাবট্রাকশন করতে পারে তোমার সাবট্রাক্টর, আমরা সেটাও পড়বো আমরা কম্বিনেশন সার্কিটের মধ্যে। আমার মাল্টিপ্লিকেশন করতে পারে মাল্টিপ্লেয়ার, মাল্টিপ্লেয়ার। এই সমস্ত কম্বিনেশনাল লজিক সার্কিটগুলো ডিজাইন বা ডেভেলপ করতে গেলে কিন্তু আমাদের গেটসের লজিক গেটসের প্রয়োজন পড়ে। অর্থাৎ বললাম যে অ্যারিথমেটিক সার্কিট ডিজাইন করতে আমার লজিক গেটসের ব্যবহার দরকার লাগে বা ব্যবহার করতে হয়। নাম্বার টু হচ্ছে মেমোরি স্টোরেজ। মেমোরি স্টোরেজ আমি একটু তোমাকে বলেছিলাম যে ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে ওয়ান বিট স্টোরেজ। ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা একটা বিটকে স্টোর করে রাখতে পারি। তো ফ্লিপ ফ্লপ কিন্তু আবার যদি ঘুরিয়ে দেখতে গেলে যদি দেখা যায়, তো ফ্লিপ ফ্লপ কিন্তু তোমার কিন্তু আবার তৈরি হয় কিন্তু লজিক গেটস নিয়ে, মানে অনেক কিছু লজিক গেটস নিয়ে বা অনেকগুলো লজিক গেটস নিয়ে কিন্তু ফ্লিপ ফ্লপ তৈরি হয়। তাহলে আলটিমেট ঘুরিয়ে বলতে পারি যে আমার লজিক গেটস তার মানে মেমোরি স্টোরেজ পারপাসে ব্যবহার করা হয়, বলতে পারি। আবার আমরা মেমোরি বলতে শুধুমাত্র যে আমি ফ্লিপ ফ্লপের কথা বলছি, তোমাদের হয়তো মনে হচ্ছে ফ্লিপ ফ্লপ আবার কি করে স্টোর করতে পারবে, রেজিস্টার কাউন্টার সবই আছে কিন্তু। আমার ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা রেজিস্টার তৈরি করতে পারি, কাউন্টার তৈরি করতে পারি, মেমোরি ডিভাইস তৈরি করতে পারি এই যে আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে। আবার ঘুরিয়ে বলতে গেলে তুমি যদি এস র্যাম তৈরি করতে যাও না, ডেভেলপ করতে যাও বা ডিজাইন করতে যাও, বা ডি র্যাম যাকে আমরা স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক র্যাম বলি, বা তুমি কোনো মেমোরি ডিভাইস যদি তুমি ডিজাইন করতে চাও, তো তোমার কিন্তু সেখানে তোমার কিন্তু লজিক গেটসের প্রয়োজন লাগবে। ওকে, অর্থাৎ মেমোরি স্টোরেজে আমার লজিক গেটস দরকার লাগে। থার্ড অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে ডিসিশন মেকিং সার্কিট। সার্কিট থেকেও কিন্তু কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে আমরা কোনো কিছু ডিসিশন মেক করতে পারি। অর্থাৎ ডিসিশন মেক সার্কিট তৈরি করতে গেলেও কিন্তু আমাদের লজিক গেটস দরকার লাগে। আর যে সার্কিটগুলো থেকে আমরা ডিসিশন মেক করতে পারি, যেমন মাল্টিপ্লেক্সার যাকে শর্ট ফর্মে বলা হয় মাক্স, আর আমরা ডিমাল্টিপ্লেক্সার যাকে কিন্তু শর্ট ফর্মে বলা হয় ডিমাক্স, আমরা পূর্ব আমাদের আছে কনসেপ্টটা। এছাড়া আমরা কিছু ডিসিশন মেক করতে গেলে আমাকে ব্যবহার করতে হয় এনকোডার সার্কিট। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কম্বিনেশনাল সার্কিট যেটা আমরা পড়বো। আর আমাদের পড়তে হয়, আমাদের আছে ডিসিশন মেকিং করার জন্য কিন্তু আরেকটা সার্কিট, তার নাম হচ্ছে ডিকোডার। ওকে, অর্থাৎ এনকোডার, ডিকোডার্স, ডিমাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার, মানে সমস্তগুলো কিন্তু ব্যবহার করা হয় কোনো ডিসিশন মেকিং পারপাসে। আর লাস্ট অ্যাপ্লিকেশন নাম্বার ফোর, দ্যাট ইজ আ কম্পিউটার অ্যান্ড প্রসেসর। আমি কম্পিউটারের যে আমার যে প্রসেসর আছে বা ডিফারেন্ট হার্ডওয়্যার যে ডিভাইস কাজ করছে বা যে ডিভাইসগুলো তোমার অ্যাকচুয়ালি কাজ করছে আমাদের কম্পিউটার সিস্টেমে, তো তারা কিন্তু সবাই কিন্তু ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই ইউজিং সাম লজিক গেটস, মিলিয়ন অফ ট্রানজিস্টার্স, সাম লজিক গেটস, যার থ্রু দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করতে পারি। আবার সব থেকে বড় কথা হচ্ছে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আমাদের যে কোনো কম্পিউটারে বা প্রসেসরের একটা মেন পার্ট। অর্থাৎ এই এলইউ মানে হুইচ পারফর্মস দ্য অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশন ইন সিপিইউ ইজ মেড আপ অফ লজিক গেটস লাইক অ্যান্ড অর এক্সঅর অ্যান্ড নট গেট। ওকে, অর্থাৎ কম্পিউটার বা প্রসেসর ডিজাইন বা ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের লজিক গেটটা কিন্তু এক্সটেন্সিভলি আমরা সেখানে ব্যবহার করতে পারি। এছাড়া তো কমিউনিকেশন সিস্টেম তো আছেই, কমিউনিকেশন সিস্টেম তো আছেই। আমি লাস্ট যেটা অ্যাপ্লিকেশন বলে শেষ করবো, দ্যাট ইজ আ কমিউনিকেশন সিস্টেম। সেখানে কিন্তু লজিক গেটসের অ্যাপ্লিকেশন আছে। ওকে, কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, এই হচ্ছে আজকের আমাদের ওভারঅল ডিসকাশন। আজকে আমাদের বেসিক ডিসকাশন ছিল ডিজিটাল ইলেকট্রনিক্সের। আমি সেখানে ডিজিটাল ইলেকট্রনিক্সের সাথে অ্যানালগ ইলেকট্রনিক্সের ফার্স্টে বেসিক কম্প্যারিজন করেছি। ওকে, কারণ আলটিমেট আমরা যেগুলো শিখবো তার যদি বেসটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমরা বেশি দূর পর্যন্ত এগোতে পারবো না। অর্থাৎ বেসটা আমাকে ক্লিয়ার করতে হবে ফার্স্ট। তো সেই বেস থেকেই আজকে শুরু করেছিলাম, ডিজিটাল অ্যানালগ সিগন্যাল দিয়ে শুরু করেছি, ডিজিটাল ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট দিয়ে শুরু করেছি, কোন কোন এরিয়াতে ব্যবহার করব কম্প্যারিজন করেছি আমরা। ওকে, তারপরে আমি আস্তে আস্তে অ্যাপ্লিকেশনে গেছি, লজিক গেটসে ঢুকেছি। ওকে, আশা করি তোমরা সবাই আজকে কনসেপ্টটা সবাই ভালো করেই বুঝতে পেরেছো, তাই তো?
শেষ করবো আজকে। আজকে অনেকটা, প্রায় আমরা 2 ঘন্টা ক্লাস করে ফেললাম, তাই না? অলমোস্ট 2 আওয়ার্স। আর আমি এই ক্লাসটা তোমাদের শনিবার রবিবার চুজ করেছি একটাই কারণে, যাতে এই ক্লাসটাতে আমি বেশি টাইমটা তোমাদেরকে ডিভোট করতে পারি, কারণ আমার সপ্তাহের মধ্যে এই দুটো দিনই আমার ফাঁকা থাকে, কারণ শনিবারটা আমি আমার অফিস থেকে বাড়ি ফিরি, আর আমি রবিবারটা বাড়িতে, আগে আমার কোনো ব্যাচ থাকতো না রবিবারে। আমি এই বিটেকের ব্যাচটা আমাকে রবিবারে রাখতে হয়েছে, প্লাস কিছু রেকর্ডিং পারপাসে আমি এটাকে ব্যবহার করি সানডের দিনটাকে। মানে এই দিনটা অ্যাকচুয়ালি আমার ফ্রি থাকতো আগে, কিন্তু এখন তোমাদের এই দিনটা অনেক আগে, তখন সেকেন্ড সেমে নিতাম, কিন্তু থার্ড সেম ফোর্থ সেম বা ফিফথ সেম সিক্স সেমে কিন্তু নিতাম না এটা। আমার, আমি পুরোপুরি ফাঁকা রেখেছিলাম, কিন্তু আর ফাঁকা রাখার কোনো উপায় নেই, আমার কোনো স্লট নেই ফাঁকা। আর আমি আরও চুজ করেছি কেন শনিবার রবিবারটা, তার কারণ হচ্ছে যাতে আমি বেশি সময়টা তোমাদেরকে ডিভোট করতে পারি। ওকে, তো তার জন্য আমার সেখানে 1.5 ঘন্টা বেশি হলেও কোনো সমস্যা থাকবে না, কারণ বাড়িতে আছি, ছুটির দিন। কিন্তু সোম থেকে শুক্রের মধ্যে হলে আমাকে কিন্তু সেই 1.5 ঘন্টার মধ্যেই কভার করতে হবে, কারণ পরবর্তী আবার ব্যাচ শুরু হবে, রাত্রি হয়ে যাবে, সেই ব্যাপারগুলো কিন্তু আছে। যাই হোক, ঠিক আছে ওভারঅল। ওকে, তোমাদের কোনো কোশ্চেন নেই আজকে আর? আশা করি কোনো কোশ্চেন থাকার কথা না। আছে কোনো কোশ্চেন সবার মধ্যে? কোনো কোশ্চেন আছে আজকে টপিক থেকে? হুম, বেশ, ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। হুম, ওকে ওকে, চলো, গুড নাইট, গুড নাইট। চলো, গুড নাইট। হুম, গুড নাইট, চলো।